বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকে নিরাপদ সড়ক বিষয়ে আমাদের রাস্তারা কেন পথ হারিয়েছে এই শীর্ষক ওয়েবিনার আমরা শুরু করছি এখনই। আমাদের অনুষ্ঠানটি দেখতে ইস্টার্ন ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেজে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং সারা দেশের আমাদের শুভাকাঙ্ক্ষী বৃন্দ, সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর শহীদ আক্তার হুসাইন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জয়েন করে আমাদেরকে সম্মানিত করেছেন বাংলা চলচ্চিত্রের রাজপুত্র হিসেবে যিনি খ্যাত, দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়, বাংলাদেশ সরকারের নিকট থেকে যিনি ইতিমধ্যেই 21 পদক পেয়েছেন, তরুণ সামাজিক সংগঠক, নিরাপদ সড়ক আন্দোলনের যিনি চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আজকের অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে শ্রদ্ধেয় সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ইফতেখার মাহমুদ, এবং আলোচক হিসেবে আমাদের সাথে আছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আকন্দ। আমাদের আজকের অনুষ্ঠান পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটি যেহেতু লাইভ হচ্ছে, আমাদের অতিথিবৃন্দ ভিন্ন ভিন্ন অবস্থান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে, কাজে আমরা একটা টাইম ফ্রেমের ভিতরেই আমাদের অনুষ্ঠানটি শুরু করবো এবং শেষ হবে এইভাবেই। তো অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের ওয়েবিনারের যিনি ইফতেখার মাহমুদ স্যারকে অনুরোধ করছি প্রবন্ধটি উপস্থাপনের জন্য। ধন্যবাদ রনি ভাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত উপাচার্য, সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য শ্রদ্ধেয় ডাক্তার হোসেন স্যার, আমাদের প্রধান অতিথি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আজকে আমাদের মাঝে রয়েছেন আমাদের সম্মানিত আলোচক ইংরেজি বিভাগের চেয়ার মনিরুজ্জামান আখান্দ। সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আজকে অনুষ্ঠানে আমার প্রবন্ধ উত্থাপন করছি। সড়ক আসলে নানা অর্থে আমাদের কাছে নানাভাবে উপস্থিত হওয়া একটি ফ্যাক্টর। আমি সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে আজকের প্রবন্ধটাকে ব্যাখ্যা করার, উত্থাপন করার এবং বিশ্লেষণ করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের প্রবন্ধের শিরোনাম আমাদের রাস্তারা কেন পথ হারিয়েছে। ভুবন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা লিখেছেন, যে দেশে রাস্তা শুরু সে দেশের লোকের মনও শুরু। প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ কথাটাকে ব্যাখ্যা করে জানাচ্ছেন, ইবনে বতুতার রাস্তার কথা একেবারে মিথ্যে নয়। অনেক অনেক বছর আগে যখন রাস্তার দরকার উপলব্ধি করা শুরু করলো মানুষ, তখন তো এখনকার মতো রোডস অ্যান্ড হাইওয়েজ ছিল না। রাস্তা বানাতে হলে লোকেরা নিজেদের জমি ছেড়ে দিয়ে পথ বের করত। সবাই নিজের জায়গা একটু করে ছেড়ে দিলে তবেই সবার জন্য রাস্তা হবে। যে অঞ্চলের লোক নিজেরটা আগে বোঝে, সকলের জন্য রাস্তার জমি ছেড়ে দিতে তাদের বুক ফেটে যাওয়ারই কথা। নিতান্ত অপারগ হয়ে কিছুটা জমি ছেড়েছে বটে, তবে ওইটুকুই, ওর চেয়ে বেশি সে আর দেবে না। ফলে রাস্তার আর উপায় নেই, তার ভাগ্যে লেখা হয়ে গেল শীর্ণ পথযাত্রা। অন্যদিকে যারা নিজের জায়গা ছেড়ে ছেড়ে দিয়েছেন, তারা মেনেই নেয় নিজের চেয়ে নিজেদের ভালো অনেক বড় বিষয়। নিজের একার জমির চেয়েও সবার চলার রাস্তা প্রশস্ত হওয়াই কল্যাণের। আব্দুল্লাহ আবু সাইদ বলছেন, কোনো অঞ্চলের রাস্তার দিকে তাকানো মানে ওই অঞ্চলের মানুষের মনের দিকে তাকানো। রাস্তা শুধু পথ না, ভূগোল পার করে সে যে ইতিহাস আর সংস্কৃতি চেনার উপায়, সভ্যতা ও বিপর্যয় অনুসন্ধানের উৎসও যে তা, এই লেখার মূল লক্ষ্য সেই প্রস্তাবের সাথে পরিচয় করিয়ে দেয়ার। পাশাপাশি আনকোরা এই প্রস্তাবের ফল ধীরে এলেও কেন কার্যকরী বেশি সেটা ব্যাখ্যা করা। মূলত তিনটি প্রসঙ্গকে অবলম্বন করে এই প্রবন্ধের আলোচনা আবর্তিত হয়েছে। প্রথম অংশে আমাদের পথসমূহ সরু সড়ক থেকে শুরু করে মহাসড়কে আমাদের কর্মকাণ্ড সমস্তই যে আমাদের সামগ্রিক সাংস্কৃতিক জীবনের প্রতিফলক, সেটি স্বীকার করার আহ্বান ব্যক্ত করা হয়েছে। প্রবন্ধের দ্বিতীয় অংশে আলোকপাত করা হয়েছে
নিজেদের জীবনের মতো করে রাস্তাগুলোকে অনিরাপদ ও অব্যবস্থাপনার মধ্যে ফেলে রেখেও আমরা সকলে কি করে স্বস্তিতে রয়েছি, সব বাদ দিয়ে কেন এটা ঠিক করার জন্য জীবন সঁপে দিচ্ছি না সে প্রসঙ্গে। তৃতীয় ও চূড়ান্ত অংশে এই প্রবন্ধ সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করেছে কেন আইনকানুন ও নানা রকম নিয়ম থাকার পরও গত কয়েক দশকে অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, যদিও সচেতনতা তুলনামূলকভাবে বেড়েছে। পাশাপাশি কয়েকটি সহজ প্রস্তাব পেশ করার মাধ্যমে রাস্তার জন্য পথ বাতলে দেওয়ার প্রচেষ্টা শুরু করে এই প্রবন্ধ সমাপ্তিতে পৌঁছেছে। মূলত পর্যবেক্ষণ আশ্রিত বিশ্লেষণের উপর ভিত্তি করে এই প্রবন্ধ রচিত হয়েছে। সড়ককে ঘিরে বিভিন্ন অভিজ্ঞতা সমৃদ্ধ ও চিন্তামূলক রচনা ও কিছু গবেষণাপত্রের উপর এই লেখাটি নির্ভর করছে। এছাড়াও সংবাদপত্রের বিভিন্ন রিপোর্ট এবং আইনি দিকটিও লেখাটির মূল প্রস্তাব। সড়ক নির্ভর জীবন সামগ্রিকভাবে সাংস্কৃতিক ক্রিয়া প্রতিক্রিয়ারই প্রতিফলক, সেটাকে বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়েছে। সর্বোপরি এটা বলে নেওয়া ভালো, আজকের প্রাবন্ধিক সড়ক বিষয়ক গবেষণার জগতে নবীন, লেখা জুড়ে কিছুটা আনাড়ির উচ্ছ্বাস বিজ্ঞজনের চোখে পড়তে পারে। সতর্ক থাকার চেষ্টা করেও শেষ রক্ষা হয়তো করা হয়নি। আরেকটি সীমাবদ্ধতা উল্লেখ করা দায়িত্ব মনে করছি, সময় স্বল্পতার কারণে লেখাটি সকল প্রাসঙ্গিক ও প্রতিনিধিত্বশীল গবেষণার ফলাফলের প্রতিফলন ঘটাতেও অসমর্থ হতে হয়েছে। শুরু করা যাক আজকের প্রবন্ধে রাস্তারা পথ হারিয়েছে বলে দাবি করা শিরোনামের প্রাথমিক দিকগুলোকে সংজ্ঞায়িত করার মাধ্যমে। এই লেখায় রাস্তা যোগাযোগের মাধ্যম হিসেবে সড়ক পথকে নির্দেশ করেছে। এছাড়া বাংলা শব্দ পথ একই সাথে রাস্তা এবং উপায় দুটোই বোঝায়। পথ হারানো বলতে মূলত উপায় খুঁজে না পাওয়া দশার কথা বলা হয়েছে। রাস্তারা পথ হারিয়েছে বাক্যবন্ধটির দ্বারা সড়ককে ঘিরে আমাদের নিরুপায় নিয়তি নির্ভর জীবনের দিশাহীন অবস্থাকে নির্দেশ করা হয়েছে। রাস্তা নিজেই একই সাথে পথ সবসময় গন্তব্য ঠিক করে দেয়। এই গন্তব্যমুখী উপলব্ধির কারণে আমরা ভুলে গেছি রাস্তা পৌঁছানোর নিমিত্ত না, শুধু যাত্রা বলে এক অভাবনীয় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার ঘটনাও রাস্তার সাথে জড়িয়ে আছে। সেই অমনোযোগ আমাদেরকে যত বেশি ফলাফল নির্ভর করে তুলেছে, গন্তব্যকে বড় করে দেখতে শিখিয়েছে, ততই আমরা উদাস এবং নির্বিকার হয়ে গেছি মেথড বা সিস্টেম বা মাধ্যমের বিষয়ে, এবং সে কারণে আমাদের সামগ্রিক জীবন থেকে যাত্রার লগ্নগুলো হারিয়ে গেছে। বিকট আকার ধারণ করেছে গন্তব্যের ধারণা। রাস্তা বানানো হয়েছে যাত্রার জন্য, গন্তব্যের জন্য নয়। কনফুসিয়াসের রোডস আর মেড ফর জার্নিস নট ফর ডেস্টিনেশন কথাটাকে আমরা কেন পাত্তাই দিলাম না? কোন দৈন্য আমাদেরকে যেভাবেই হোক যেমন করে পৌঁছলেই চলবে শিখিয়ে দিল। আমরা কি পেছনে থাকতে থাকতে ক্লান্ত, যুগ যুগ ধরে পরাজিত হতে হতে পর্যুদস্ত, আটকে থেকে নিষ্পেষিত হতে হতে যে কোনো পন্থাতেই স্থান বলনের মধ্য দিয়েই কি একমাত্র মুক্তির স্বাদ পেয়েছি? রাস্তাগুলোর সাথে সাংস্কৃতিক জীবনের সম্পর্ক কি, এ পর্যায়ে আমরা সেটা তলিয়ে দেখতে চাই। এই লেখার প্রয়োজনে দীর্ঘদিনের জীবন অনুশীলন প্রক্রিয়াকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ধরে নিচ্ছি। রাস্তার রং সাইডকে ভুল বলে মেনে নিতে আমাদের অসুবিধা হয়, কারণ ওটার মধ্যে আমরা কোনো ভুল দেখতে পাই না। আমরা মনে করি আইন করে ওটাকে রং সাইড বানানো হয়েছে, তাই কেউ না দেখে ফেললে বা আইন অমান্য করার জন্য কেউ দায়ী না করলে আমরা রং সাইডে সাইকেল চালানোকে ঠিক না বলে মানব না। কিংবা কেন বাস স্টপে বা নির্দিষ্ট স্টপেজে না নেমে বাড়ির সামনে বাস থেকে নামতে চাই আমরা, যেখানে সেখানে রাস্তার মাঝখানে ওঠানামা শুধু ঢাকা শহরের চিরায়ত দৃশ্য না, এটি উপজেলা শহর থেকে গ্রামের পাশ দিয়ে চলে যাওয়া সড়কের যাত্রীর জন্যও প্রযোজ্য। বাড়ির পাশে নামলে ক্ষতি কি? বাস স্টপেজ কোথায় আবার? কেন অত দূরে গিয়ে নামতে হবে? প্রশ্নগুলো যথার্থ কিনা সেটা আমার প্রশ্ন নয় আজ, বরং কেন প্রশ্নগুলো তৈরি হচ্ছে, রাস্তায় চলার জন্য একজন যা বোঝে সেটাই কি ঠিক? নিজের সুবিধাটা কেন কমাতে হবে? নিয়ম জিনিসটাই বা কি? এ ধরনের চিন্তা প্রশ্নকারী করে কিনা সেটা ভেবে দেখার সুযোগ আছে কিনা সেটা আমার প্রশ্ন। রং সাইডে অনেক সময়ই নিজের সুবিধা হয়, এগিয়ে গিয়ে ইউটার্ন নেওয়া এড়ানো যায়, লম্বা পথে গিয়ে ঘুরে না এসে সামান্য এগিয়ে নিজের বাড়িতে ঢুকে পড়া যায়। রং সাইডে গেলে যে অন্যের অসুবিধা হয়, যে লোক পথে হাঁটছে সে যে আশাই করে না উল্টো দিক দিয়ে মোটরসাইকেল আসবে, সেটা রং সাইডে যাওয়া লোককে বোঝানো যায় না, কারণ তার কালচারাল পরিচয় ও বিকাশ নিয়মানুগ হওয়াকে উৎসাহিত করে না। নিয়মকে সে জীবনের দরকার দিয়ে যাচাই করে, নানা কারণে, জনঘনত্ব বেশি বা সম্পদ কম, যাই হোক না কেন কারণটা, এটা এই অঞ্চলের সাংস্কৃতিক জীবনের অংশ যে নিজের সুবিধা অসুবিধা নিজেকেই দেখতে হবে আগে।
যারা নিয়ম বানায় বা মানাতে চায় তারা ফায়দা নেওয়ার জন্য এটা করে, তাদের লাভ আছে, তারা দুঃখিত, যারা সেই নিয়ম মানে বরং তাদেরই ক্ষতি। লোকেরা এটা বিশ্বাস করে। কলোনিয়াল এক্সপেরিয়েন্স যা রাজনৈতিক মন তৈরি করে দিয়েছে, পরের ৬০-৭০ বছর যে জীবন অভিজ্ঞতা হয়েছে, তাতে তার স্বার্থ অন্যেরা রক্ষা করবে এই সাংস্কৃতিক অভিজ্ঞতা এই অঞ্চলের সাধারণ মানুষের হয়ইনি। তারা তাই নিজের ভালো হলো না খারাপ সেটা দিয়ে কাজের যথার্থতা মাপে। রং সাইড তাই আর রং সাইড লাগে না। এই যে জীবন, যে জীবন পরাধীনতার মধ্যে, অবহেলার মধ্যে, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের অবহেলার মধ্যে বড় হয়েছে, স্কুলে কলেজে যারা যেতে পারে তারা ছাড়াও যে মানুষ আছে, বহু কর্মকাণ্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে, অর্থ ব্যয়ে রাষ্ট্র যখন সেসব ভাবে না, তখন একক মানুষও রাষ্ট্র নিয়ে, বৃহত্তর সমাজ নিয়ে, নিয়ম নিয়ে ভাবে না। ভাবতে তার বয়েই গেছে। এই মনোভঙ্গিকে সাংস্কৃতিক জীবনযাপন ধরে আমাদের এই লেখা এগিয়েছে। নিয়ম করে, জোর করে, রাস্তা বড় করে দ্রুত সুফল মিলবে না। কারণ এখানে যে মানুষ রাস্তায় চলে তার জীবন অন্য নিয়ম দিয়ে গড়ে উঠেছে, অন্যভাবে প্রতারিত, তার সতর্কতা অমান্যকরণের কৌশল আবিষ্কারে। এটাই তার রীতি। এজন্যেই নিয়ম করে সড়ক আদিতে লোকের চলাচল ঠিক করা যায়নি, যাবেও না। সরকার বলতে উপকারী কোনো কিছু এখনো লোকে মনে করে কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ। সরকার তো উপকার করে, কিন্তু তাতে নিজের চেয়ে অন্যের বেশি লাভ হচ্ছে। অন্যেরা তা ভাবে কিনা, সরকার কি তা ভাবে? সরকার শব্দটাই তো মিশ্র ধারণার এখানে। বাক্যভঙ্গিতে পাই, সরকারি মানে ফ্রি। এতগুলো কেন নিচ্ছিস? সরকারি পেয়েছিস নাকি? মানে অন্য লোক হলো সরকার, তারটা যত খুশি নিতে পারো, আমারটা না। কিংবা সরকারি চাকরি যায় না, মানে কাজ করা না করা, ন্যায় অন্যায় বিবেচনায় নেয়া না নেয়া এসব সরকারের বিষয় না। এটা যখন ধারণা, তখন ভয় দেখিয়ে কাজ করিয়ে নিতে হয় অনেক ক্ষেত্রেই। বহু জায়গায় সেটা মোক্ষমও বটে। সড়কে সেটা চলে না। রাস্তা লম্বা কারবারের জিনিস, পাহারা বসিয়ে পোষাবে না। তাছাড়া অত উৎসাহ দুঃখিত দুঃখিত তাছাড়া অত উৎসাহ সরকার মহাশয়দের ছিল বলে মনে হয় না। নিয়ম না মানার ঐতিহ্য মানায় অনীহা ও অদরকার। সে কারণে সরকারকে, যে কাউকে, যে কোনো কর্তৃত্বকে সড়কে সাক্ষী গোপাল বানিয়েছে। সড়কে জাতি নিজের ইতিহাস ও অভিজ্ঞতা নিয়ে স্বাধীন, স্বেচ্ছাচারী, বেপরোয়া এবং বেপথু। এটাই তার দীর্ঘদিনের সাংস্কৃতিক জীবনের প্রতিফলক। নদীপথ ছেড়ে একদিন এখানকার মানুষ মাটির রাস্তায় এলো। দ্রুতই নগরায়ন হলো, রাস্তা নির্মিত হলো যাতায়াতের জন্য। সেই যে গন্তব্যের তরে যাত্রা নিয়ে ভাবার কথা মনে এলো না কারো। দস্যু ছাড়া পথে আর কিসেই বা ক্ষতি করতে পারে? নগর বাড়ল, শহর যুক্ত হলো শহরের সাথে। অপ্রস্তুত পথচারীরা জনঘনত্বের দেশে যেভাবে চললে চলে, সেভাবে চলতে চলতেই আজকের জায়গায় এলো। রাস্তায় যে কোনো কিছুই যথাযথ কাজ করে না। ট্রাফিক লাইট না, ফুটপাত না, সড়ক বিভাজন না, রাস্তার ল্যাম্প না, ট্রাফিক পুলিশ না, সমতল ভূমি না, পথচারী না, যানবাহন না, কিছু না। এই না করার কারণের পেছনের অন্যতম কারণ এখানকার মানুষ সম্মিলিতভাবে রাস্তাকে তাদের নিজেদের মনে করে না। এটা দিয়ে তারা চলাচল করে মাত্র, এটা অন্য লোকের। যে অন্য লোক এটা ঠিক করে, পয়সা লুট করে, ফেলে রাখে, নষ্ট করে দেয়, ভাঙে, কাটে, খুলে দেয়, বন্ধ করে দেয়, দরকার হলে রং করে, অদরকারে দখল করে, সভা করে, অসভ্যতাও। তারা নিজেরা সেই অন্য লোক না। পথচারী ক্ষণিকের দুনিয়ায় মুসাফির, হেঁটে চলে যাবে, রাস্তা তাদের না। চিন্তা করে দেখতে পারেন, এদেশে রাস্তা কারা ঠিক করে, কারা বানায়, কারা নষ্ট করে ফেলে, কারা রাখে? বিদেশ থেকে আসে কি তারা? সবসময়ই আমাদেরই আত্মীয় স্বজন তারা, তাদের নাম কন্ট্রাক্টর। মহল্লার রাস্তা খারাপ করে বানায়, মহল্লাবাসী কিছুই মনে করে না, ঈর্ষা করে বরং। কত টাকা মেরে দিচ্ছে, আমরা পারলাম না। কোথাও কেউ রুখে দাঁড়ায় না কেন? সব কন্ট্রাক্টর তো হিংস্র নয়, স্থানীয় লোকজন, সাধারণ, ঘুষে দক্ষ মানুষও কাজ পায় নিয়মিত। তাকেও লোকে মেনে নেয়। আসলে সাধারণ লোকেরা রাস্তাকে নিজেদের মনেই করে না। রাস্তার খারাপ ভালো নিজেদের খারাপ ভালো নয় কারো কাছেই। এই ভঙ্গিটি এ অঞ্চলের মানুষের সাংস্কৃতিক জীবন বলে এই লেখা শনাক্ত করতে চাইছে। এটার উপর ভিত্তি করে এই প্রবন্ধ বিশ্লেষণ করতে চেয়েছে আমাদের রাস্তা এমন
কারণ সেই রাস্তায় যারা চলে তারা এমন। কেন কোনো নিয়মই কাজ করে না? কেন এই এত এত সড়ক দুর্ঘটনা কিছুই প্রতিরোধ করার প্রেরণা হয়ে ওঠে না? আমাদের লোকেদের নিজেদের জীবন কেমন? অনিরাপদ, ভাগ্য নির্ভর, অনিশ্চয়তায় ঠাসা। দুর্নীতি ও অব্যবস্থাপনা শুভবোধকে গলা টিপে মেরে ফেলেছে অনেক আগেই। দেশের সাধারণের খাদ্য, বাসস্থান, বস্ত্র, শিক্ষা এসবের জন্য সরকার এখনো কোনো দায়িত্ব নেয় না। সংবিধান অনুযায়ী এগুলো সুরক্ষাপ্রাপ্ত অধিকার না। লঙ্ঘিত হলে প্রতিকার পাওয়ার অধিকার নেই। বেশিরভাগ মানুষই সাধারণ অর্থে গরিব এবং গরিবের বিপদ বেশি। যেখানে সমাধান মূলত অর্থনীতি নির্ভর, মানে ভালো শিক্ষা বেশি টাকা হলে পাবে, ভালো চিকিৎসা বেশি টাকা থাকলে পাবে, ভালো খাদ্য বেশি টাকা থাকলে পাবে, এমনকি বিশুদ্ধ পানি পর্যন্ত, সমস্ত কিছু। বার্ধক্যে যত্ন পেতেও ওই বেশি টাকাটা লাগবে। সেক্ষেত্রে টাকার দিকে তাকিয়ে থাকা জীবন গন্তব্য ছাড়া আর কি দেখবে? পথ পথ হলো মাধ্যম। সমাজ মাধ্যম নিয়ে ভাবা ছেড়ে দিয়েছে, সে ফলাফল নিয়ে ভাবে। শেষে টাকা যোগ আছে কিনা এটাই জিজ্ঞাস্য। কেন পথ নিয়ে মাথা ব্যথা? জেতাটাই বড় কথা। রাম যদি হেরে যেত, রামায়ণ লেখা হতো, রাবণ রাজা হতো সেখানে। নচিকেতার সেই গান আর রূপক পথে থেমে থাকেনি, সড়কে নেমে এসেছে। সড়কে চলায় আমাদের তাই কাউকে কোথাও কোনো কারণে তোয়াক্কা করতে দেখা যায় না। বেপরোয়া আর কাহিল হওয়া ছাড়া আমাদের পাওয়ার কিছু নেই। নিয়ম মেনে নিজেদেরকে শান্তিময় করার প্রজ্ঞা থেকে আমরা বঞ্চিত। গালি দিতে পারেন বা ডান্ডা, পুলিশ বসিয়ে ঠিক করে দেখতে পারেন, ফের কিছুক্ষণ পর আগের মতো হয়ে যায়। নিজেদের অসুবিধা নিজেরা হয়ে ওঠে, তবুও নিজেরা বদলাবে না। কারণ বদলানোর কারণটা বুঝতে এখনো পর্যন্ত আমরা অক্ষম। রাস্তাকে ঘিরে আমাদের যে পরিচয় সেটাকে স্পষ্ট করার জন্য দু একটা উদাহরণ দেয়া যাক। এই ধরা যাক ফুট ওভার ব্রিজ থাকা না থাকা নিয়ে অনেক দরকারি মোড়ে ফুট ওভার ব্রিজ নেই। যেমন নাই ঢাকার জিগাতলা বা শঙ্কর মোড়ে, তেমনি রাস্তা পারাপার খুব দরকারি এমন জায়গায়ও নাই। যেমন এলিফ্যান্ট রোড, রাস্তার দুপাশে সারি সারি দোকান, বারবার এপাশ ওপাশ করে ক্রেতারা। ফুট ওভার ব্রিজের বালাই নাই। আমার দাবি ফুট ওভার ব্রিজ প্রতিষ্ঠান নয়, বরং জেব্রা ক্রসিং কাজ করছে না বলেই যে ফুট ওভার ব্রিজ লাগছে বা আমরা চাইছি সেই দিকে মুখ ফেরানো। হাঁটা মানুষ ওপর দিয়ে যাবে, সিঁড়ি ভাঙবে, উঠবে নামবে, কিন্তু গাড়ি চড়া মানুষ থামবে না। যন্ত্রের জন্য থামা কোনো কঠিন কাজ না। থামলে যে তার আয়ু কমে যায় তাও না। তবুও যন্ত্রচালিত গাড়ি থামবে না। অযান্ত্রিক শক্তি ব্যয় করা রাস্তা পার অযান্ত্রিক শক্তি ব্যয় করে রাস্তা পার হবে মানুষ, এটাই দাবি। যন্ত্রে মানুষে যে তফাৎ, সেটার সাংস্কৃতিক ইতিহাস আছে বলেই জেব্রা ক্রসিংকে আমরা অকার্যকর করে দিয়েছি। ফুট ওভার ব্রিজ বরং মেনে নেওয়া শেখো। আরেকটা প্রসঙ্গ টানি, মনোভঙ্গি বোঝা যাবে তাতে। যারা গাড়ি চালায় তারা চালক, ইংরেজিতে ড্রাইভার। তবে ঢাকা শহরে যে টাকার জন্য গাড়ি চালায় শুধু সেই ড্রাইভার। চালকদের চালু নাম হলো মালিক। কারণ টাকা দিয়ে গাড়িটা সে কিনেছে। নিজের গাড়ি নিজে চালায়, রাস্তায় দুর্ঘটনা হলে তার পরিচয় মালিক হয়ে ওঠে। মালিকের জন্য একরকম ট্রিটমেন্ট আর ড্রাইভারের জন্য সহচালকদের তরফ থেকে ট্রিটমেন্ট ভিন্ন। পেশা নয়, সামাজিক মর্যাদাকে গুরুত্ব দেয়াই লক্ষ্য। এটাই এখানকার সংস্কৃতি। রাস্তায় সে গাড়ি চালক ও মালিকে তফাৎ করেছে, সে তাই পথচারীর তফাৎও করে। এই সংস্কৃতি ধারণ করা লোকেরা যখন রাস্তায় আসে, তখন রাস্তা কেবল যাত্রাপথ হয়ে ওঠে না, বিগত যুগের অভিজ্ঞতার বিস্ফোরণ ক্ষেত্র বনে যায় তা। নিয়মের সাম্য সেখানে অলীক স্বপ্ন মাত্র। আব্দুল আবু সাইদের শরণাপন্ন হচ্ছি ফের। দুটো রিক্সা কেন একজন আরেকজনের পেছনে চলতে পারে না? কেন বারবার পার হয়ে একে অন্যের সামনে চলে যেতে চায়? তিনি উত্তর দিচ্ছেন, কারণ পরাজিত জীবনে, পেছনে পড়ে থাকা জীবনে এই এক জায়গায় মাত্র সে সামনে যাওয়ার সুযোগ পেয়েছে। জীবন তাকে আঘাত করে চিরে চ্যাপ্টা করে দিয়েছে। দরিদ্রের জন্য এদেশে জীবন কতটা নিষ্পেষিত তা বৃত্তের আয়েসে বসে বোঝা কঠিন। সেই জীবন থেকে কোথাও সামনে যাওয়া যায় না। ঘুরপাকের জীবন সামনের রিক্সাকে পার হওয়ার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার পরম আনন্দ পায়। যে সমাজে সে কোথাও যেতে পারে না, অনড় অচঞ্চল বঞ্চিত জীবন যেখানে, সেটা সে পার হয় কেবল রিক্সা চালাতে এসেই। বাসওয়ালাও তাই, গাড়িওয়ালাও তাই। জয়ী হতে গিয়ে চুরমার হয়ে গেলেও সে এগিয়ে যায়। থেমে গিয়ে পরাজিত হওয়া মেনে নিতে পারে না কিছুতেই। অন্যদিকে রাস্তাকে সেও নিরাপদ চায়, কিন্তু স্বভাব দোষে অনিরাপদ করে তোলে। এই স্বভাব গড়ে উঠেছে তার নিরুপায় সাংস্কৃতিক জীবন থেকে। অর্থনীতি আর রাজনীতি মিলে তার সংস্কৃতি নির্মাণ করে দিয়েছে।
ডিসেম্বরের 1 তারিখ 2019-এর বাংলা ট্রিবিউনে বলছে 26 বছরে নিরাপদ সড়ক চাই শিরোনামের রিপোর্টে। নিরাপদ সড়ক চাই এর পর্যবেক্ষণে একটি বিষয় স্পষ্ট হয়ে এসেছে। তা হলো সড়ক দুর্ঘটনা চান এমন লোকের সংখ্যা 0, কিন্তু সড়কে আইন মানেন না এমন মানুষের সংখ্যা 90%। প্রকৃতপক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানোর মূল চ্যালেঞ্জ এই দ্বিচারিতা। সড়ক দুর্ঘটনায় প্রতি বছর 13 লাখ লোক মারা যায়। WHO রোড ট্রাফিক ইনজুরি সংক্রান্ত 2020 সালের ফেব্রুয়ারির এক রিপোর্ট এটা বলছে। মৃত্যু ও আহতের সংখ্যাকে অর্ধেকে নামিয়ে আনা 2030 সালের এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের এক টার্গেট। সেই রিপোর্ট আরও বলছে বেশিরভাগ দেশেই জিডিপির 3% ক্ষয়ে যাচ্ছে সড়ক দুর্ঘটনার কারণে। গত বছর বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় 7,855 জন মারা গেছে, আহত হয়েছে 13,330 জন। দুর্ঘটনার সংখ্যা 5,516। যাত্রী কল্যাণ সমিতির বরাত দিয়ে 12 জানুয়ারি 2020-এর ডেইলি স্টার আমাদের এসব কথা জানাচ্ছে। প্রতিদিন আসলে মারা যাচ্ছে 21 জন করে, প্রতিদিন 21 জন লোক। এর আগের বছরও মৃত্যু সংখ্যা ছিল কাছাকাছি। বিভিন্ন পত্রিকা, অনলাইন পোর্টাল বিশ্লেষণ করে এই রিপোর্ট দিয়েছে তারা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ও বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের বরাত দিয়ে 2018 সালের 4 আগস্টের প্রথম আলোর ইংরেজি ভার্সনে ছাপা হয়েছে বছরে 20 জনের মৃত্যুর খবর। তারা আরও যুক্ত করছে 90% দুর্ঘটনা হচ্ছে অতিরিক্ত গতি, রেকলেস ড্রাইভিং আর সড়কের বেহাল দশার জন্য। আনুমানিক 400 বিলিয়ন টাকা অপচয় হয়ে যাচ্ছে বলে সংগঠনদ্বয় উল্লেখ করেছে বলে রিপোর্টে বলা হচ্ছে। মহসিনা করিম, আব্দুল ওয়াদুদ খান এবং শাইলা ফারা গবেষকবৃন্দের ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল জার্নালে 2011-তে প্রকাশিত গবেষণাপত্র ইকোনমিক ইম্প্যাক্ট অন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অন পেশেন্টস অ্যাটেন্ডিং অ্যাট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমেটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, ঢাকাতে আমরা দেখতে পাই সড়ক দুর্ঘটনায় আহত ইন্টারভিউ দিতে সক্ষম 55 জনের সাক্ষাৎকারে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তারা দেখিয়েছেন আক্রান্তদের মধ্যে 85% পুরুষ, যারা আসলে পরিবারের উপার্জনের উৎস ছিলেন বলে অনুমান করা যায়। সড়ক দুর্ঘটনার কি ভয়াবহ প্রভাবই না পড়ে আহত রোগীদের উপরে তা তো আমরা জানি। নিহতের আত্মীয়দের জীবনে কি ঘটে জানা। বাংলাদেশের স্বনামধন্য গল্পকার জাকির তালুকদারের গল্প আজগর আলীর হিসাব বিজ্ঞান গল্পটার কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। বৃদ্ধ আজগর আলীর ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় 10 বছর পর ফের তাকে ধান কাটতে বের হতে হয়। 3 পর্বে বলা গল্পের এই প্রথম পর্ব এই নিয়ে। দ্বিতীয় পর্বে আজগর আলীর বার্ধক্যের কারণে কাজ পেতে দেরি হয়। কমিশনের শর্তে একজন কাজ জোগাড় করে দেয় বটে, আজগর আলী তাতে আরও কিছু টাকা কম পায়। নাজেহাল নিরুপায় আজগর আলীর অসহায়ত্বের সাথে পাঠকের পরিচয় পোক্ত হয় এই পর্বে। তৃতীয় পর্ব আজগর আলীর কাজ করার, টাকা পেলে কি করবে তার স্বপ্ন দেখার, দারিদ্র্যের তোড়ে পড়ে ছেলে বউ অন্য ঘরে চলে গেল কিনা সেই আশঙ্কার দোলাচলে থাকার। ধান কাটার টাকা পেলে গল্প শেষ হয় যখন আজগর আলীও ততক্ষণে নিঃস্ব হয়ে গেছে স্বপ্নে আর আশায়। যে সামান্য টাকা পেয়েছে তা দিয়ে দরকারের খানিক মেটে, বাকিগুলোর কি হবে? ঋণ শোধ, নাতনির ভাঙা হাত ভুল চিকিৎসায় যে বাঁকা হয়ে গেছে তা স্বপথে আনা, সেটা সে জানে না। শখ পূরণের কথা তোলার তো মানে হয় না। আজগর আলীর হিসাব মেলে না। বাম হাতে থাকা টাকার নোট দেখে, হিসাব করে, ডান হাতের আঙুলে কি কি করতে হবে তার অদেখা লিস্ট। বামের সাথে ডানের মিল হয় না। হতভম্ব মানুষটা অন্ধকার দেখে, তার অনরণ যদিও সূর্যকে থামিয়ে রাখে না। আমরা গল্প থেকে বেরিয়ে আসি, ভাত খাই, বেড়াই, ছবি তুলি। আজগর আলী আর বের হয় না। তার ছেলে বউ সংসার ছেড়ে চলে যাবে কিনা, নাতনির জীবনে কি হবে, তারই কি বেঁচে থাকা চলবে কিনা, অমীমাংসিত সেই প্রশ্নের শুরুর বিন্দু কিন্তু ছেলের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু। যে মারা যায় সে বেঁচেই যায়, যারা বেঁচে থাকে জাকির তালুকদার মনে করিয়ে দিয়েছেন তারাই মারা যায়। মৃত মানুষদের সমাজ তাই সমাজ জীবনকে নির্জীব করে রাখে আগাগোড়া। আইন কানুন ও নিয়ম কাজে লাগে না কেন সে প্রশ্ন আসলে পুরনো। উত্তরও পুরনো কথারই পুনরাবৃত্তি। লোককে চেপে ধরলে, জোর করলে, ভয় দেখালে, শাস্তি দিলে লোকে বাধ্য হয়ে আইন মানবে। অথরিটেটিভ ধারণা, শাস্তি একমাত্র উপায় অপরাধ দমনের। সমাজবিজ্ঞান, আইন ও অপরাধ বিজ্ঞানের ছাত্র মাত্রই জানেন এ কথা ঠিক না। একটু পরে এটা ব্যাখ্যা করছি। তার আগে বলে নেই, রাস্তাকে ঘিরে সকল কার্যক্রমকে বিন্যস্ত করতে, নিয়মানুগ করতে আইনকে আমি সহায়ক ভাবি ঠিকই,
কিন্তু কিছুতেই মূল দায়িত্ব আইনের হাতে ছেড়ে দিয়ে নির্ভর হওয়াকে সমর্থন করি না। কেন সেটা অকার্যকর সেটা বলাই এই প্রবন্ধের অন্যতম উদ্দেশ্য। ঢাকা শহরের মোটরসাইকেলকে ঘিরে ৩টা বিশেষ কথা আমি আমার অন্য এক গবেষণাপত্রে উল্লেখ করেছি, পুনরাবৃত্তি করছি। কয়েক বছর আগে ঢাকায় মোটরসাইকেল বিপ্লব বলে একটা ঘটনা ঘটে। ২০১৮ সালের দিকে সর্বব্যাপী রূপ নেয় সেটা। সব দিকে সবসময় মোটরসাইকেল, যতদূর চোখ যায় মোটরসাইকেল আর মোটরসাইকেল, এবং তা গতি এনে দিয়েছে নিঃসন্দেহে অর্থনীতিতে এবং স্থবির জীবনে। মোটরসাইকেলের তুমুল উত্থানকে বিশ্লেষণ করলে ৩টা বিষয় আমরা পাই। ১, মোটরসাইকেল সবার আগে লোকেদের আকাঙ্ক্ষা পূর্ণ করেছে। জ্যামে আটকে থাকা জীবন কিছুটা হলেও গতি পেয়েছে, মুক্তি পেয়েছে। মোটরসাইকেল উত্থানের গ্রাফ লক্ষ্য করলে নিশ্চিত হওয়া যায় লোকেরা এর জন্য অপেক্ষায় ছিল। মোটরসাইকেল তাদের প্রয়োজনীয়তা পূরণ করেছে। দ্বিতীয়ত, মোটরসাইকেলের সাহায্য সবার দরকার, সবার। যে প্লেনে চড়ে চলে তাকেও সড়ক পথে এয়ারপোর্টে যেতে হচ্ছে। পুলিশের বড় কর্মকর্তার ছেলেরও বিশ্ববিদ্যালয়ে যেতে পথে আটকে থাকতে হচ্ছে, কিংবা দ্রুত উত্তরায় কিছু পাঠানোর চিন্তা করাও অসম্ভব। কারণ রাস্তা পার হলেও সে পথ ঢাকায় অনড়। মোটরসাইকেল সকলকে সেই সুবিধা দিয়েছে বলেই সকলে মোটরসাইকেলের কাছে কৃতজ্ঞ। যে চড়ে না সেও খাবার আনায়, কাজে লাগেই সবার। এটা আমাদের দ্বিতীয় পয়েন্ট। কিন্তু মোটরসাইকেল গতি পাচ্ছে কিভাবে? মোটরসাইকেল রিকশার তুলনায় সরু বাহন, গতিশীল, সেজন্য এগিয়ে থাকছেই। ফাঁক গলে বেরিয়ে যেতে পারে বলে গাড়ি বা বাসের আগে সে যায়ই। তবে মোক্ষম যে কায়দাটা মোটরসাইকেল রপ্ত করে শুরুতেই, সেটা হলো নিয়ম কানুনের তোয়াক্কা না করা। ফুটপাতে যে লৌহ স্তম্ভ দেয়া হয়েছে মোটরসাইকেল ঠেকাতেই, তা তো জানাই। বড়সড় পথ ছাড়া ঢাকায় তারা কোনো সিগন্যালের তোয়াক্কা করে না। যেদিক দিয়ে যাওয়া যায়, যেভাবে সম্ভব। বিকল্প পথ না হলেও ফুটপাত, দোকানের বর্ধিত অংশের ভেতর দিয়ে, রং সাইড দিয়ে, লোকের হাঁটার সরু পথ দিয়ে, যেদিক দিয়ে সম্ভব। এভাবে যেতে শুরু করেই মোটরসাইকেল তাড়াতাড়ি পৌঁছানো শুরু করে। লোকে মোটরসাইকেলকে ভালোবেসে ফেলে। পরোক্ষভাবে সবাই মিলে মোটরসাইকেলের আইন লঙ্ঘনকে মেনে নিতে থাকে, যেন মোটরসাইকেল ট্রাফিক আইনের ঊর্ধ্বে। ট্রাফিক সিগন্যালে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু মোটরসাইকেল দাঁড়াবে না। অসহায় ট্রাফিক তাকে তাড়া করে ধরতেও পারে না। হাল ছেড়ে দিয়ে মোটরসাইকেলকে তার ছাড় দিতে হয়েছে অনেক আগেই। লোকেদের কিন্তু শুধু সুবিধে হচ্ছিল তা না, অসুবিধেও আছে। মোটরসাইকেল অনবরত হর্ন দেয়ার বোধ বুদ্ধিহীনতার কাজটিকে প্রতিষ্ঠিত করেছে। ফুটপাতে মোটরসাইকেল চললে বিপদ পায়ে পায়ে। অনেকেই ঠাট্টা করে বলতো, শুধু ঢাকায় মোটরসাইকেল চালায় এজন্যই অনেকের বেহেস্তে যাওয়া আটকে যেতে পারে। নেহায়েতি ঠাট্টা, তবুও বলছে তো। তারপরে লোকে মোটরসাইকেলকে মেনে নিয়েছে। এই আইন লঙ্ঘন মেনে নেয়াটাই আমার তৃতীয় প্রসঙ্গ। প্রথমে বললাম দরকার, তারপরে দেখলাম সবার জন্য প্রযোজ্য, তৃতীয়ত দেখছি সে কারণে আইন লঙ্ঘনও মেনে নিচ্ছে সমাজ। আইন না মানা মেনে নেয়ার প্রতি সমাজের এই মনোভঙ্গি গবেষকদের আগ্রহী করে তুলতে পারে। ডুরখিম বলছেন, অন্যেরা আইন না মানলে লোকে দিশেহারা হয়ে ওঠে, বিচলিত হয়ে বুঝতে পারে না কি করতে হবে। তখন সে নিজেও অমান্য করে বা এমন কিছু করে যা সকলকে হতচকিত করে দেয়। তাকেও সমাজ কি করে আইনের সাথে বোঝাপড়া করে সেটার দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি। ক্লাসিক্যাল স্কুল অফ ক্রিমিনোলজি, অপরাধ বিজ্ঞান গুরুত্বপূর্ণ এই ডিসকোর্সের রাজা মহারাজারা বলছেন অপরাধ কমাতে হলে বিচার নিশ্চিত করতে হবে। বেকারিয়ার কথাটা হচ্ছে নিশ্চিতই। অপরাধ করলে শাস্তি হবেই। অনেক বেশি শাস্তি খুব জরুরি না, কিন্তু শাস্তি হওয়াটা নিশ্চিত হওয়া জরুরি, খুব জরুরি। নিশ্চিতই। এটা দেশের সামগ্রিক বিচার ব্যবস্থার দায়। আইনজীবী, বিচারক, আইন প্রয়োগে যুক্ত অগণিত প্রতিষ্ঠান, বিচার কাঠামোর প্রতি রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি, বাজেট ইত্যাদি ইত্যাদি সহ গোটা সমাজটাই দায়ী। সড়কে নেগলিজেন্স মারাত্মক অপরাধ, কিন্তু আইন ব্যবস্থায় অবহেলা থাকায় সড়ক থেকে অবহেলাকে দূর করা যাচ্ছে না। সমাজ সেটা নিয়ে চিন্তিত না। সে মাঝে মাঝে ড্রাইভারের মৃত্যুদণ্ড চায়, বেশি করে বেশি চায়, যাতে তার চাওয়ার ভেজালটুকু ধরা না পড়ে যায় পাছে। কয়েকটি প্রস্তাব তারপরও মনে জেগেছে। এই খসড়া পাঠের নিমিত্তে প্রস্তাবগুলো উত্থাপিত হয়ে থাকুক। এক, সম্ভবত রাস্তা ব্যবস্থাপনা সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে পারি আমরা। ব্যবস্থাপনা ও তদারকি ব্যয় সম্পর্কে জনসাধারণ অবহিত থাকলে তারা একাত্ম হতে পারবে বলে মনে করি। 2, গতি, দুর্গতি এবং অগ্রগতি, এই 3 উপলব্ধিকে জীবনের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া। জীবনের নড়াচড়ার বা সক্রিয়তার দিকটি হলো গতি। দুর্গতি হচ্ছে এজন্য তার কত ভোগান্তি হবে, আর অগ্রগতি হচ্ছে কত কম ভোগে সে সক্রিয় থাকছে সেটা।
স্কুল, কলেজে, মসজিদে, কমিউনিটি মিটিংয়ে যেখানে মানুষ একত্রিত হয় সেখানেই এই বিষয়ে সম্যক ধারণা প্রদানের উদ্যোগ নেওয়া যেতে পারে। ৩. প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় হতে দেয়া। তবেই কেবল সাধারণ লোকের স্বার্থ দেখার জন্য সাধারণ লোক এগিয়ে আসবে। তারা নিজেদের দেখভাল করার অধিকার বঞ্চিত হয়ে থাকলে নিজেদের ভালো করতে উদ্যমী হওয়া তাদের পক্ষে কঠিন। ৪. জনঘনত্ব মনে রেখে সড়ক দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে সচেতনতার উদ্যোগ নেয়া। বাংলাদেশ ইউরোপ না, এখানকার লোক সংখ্যা এখানকার লোক সংখ্যা ছাড়াও সাংস্কৃতিক জীবন অন্য দেশের চেয়ে আলাদা। সড়ক অর্থনীতি এখানে অতুলনীয় এক রূপ পেয়েছে। যানবাহনের ইনফরমাল ফি থেকে শুরু করে রাস্তা বানানোর খরচ, সব দিকেই এটা সুই জেনেরিক কেস, অনন্য। সচেতনতার উদ্যোগ তাই ভিন্নভাবে, ব্যাপক পরিসরে, আন্তরিকভাবে করে যেতে হবে। যে কোনো স্বেচ্ছাসেবক সংগঠন মাত্রই তাদের মূল কাজের পাশাপাশি সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতন করাকে অতিরিক্ত নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে পারে। আমরা এ পর্যায়ে এই লেখা থেকে বেরিয়ে যাচ্ছি। আমি বাকিটুকু পাঠ করার উদ্যোগ গ্রহণ করছি। ধন্যবাদ এতক্ষণ কথা শোনা অব্যাহত রাখার জন্য। আমি বাকি অংশটুকু লেখার পড়ে শোনাচ্ছি। সড়ক দুর্ঘটনা, আমাদের ৫ নম্বর পয়েন্ট। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ইন্টারনেটকে একাত্ম করে সচেতনতা নির্ভর সমাজ সংস্কার প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। বড় তারকাদেরকে এগিয়ে আসতে হবে। উদাহরণ হিসেবে বলছি, তাদের ফেসবুক পেজে যদি ২-১ লাইন করেও তারা এ নিয়ে লেখেন, প্রচার করেন, মানুষ উপকৃত হবে। ইউনিসেফ নিয়োগ করলেই কেবল বলবেন, অন্য সময়ে নয়, এটা তাদের কাছে কাম্য না। সাধারণ মানুষের ভালোবাসার অসাধারণ প্রতিদান দিতে তারা সমর্থ, তাদের মতো অন্যদেরকেও এগিয়ে আসতে হবে। সর্বোপরি সমাজকে, সকলকে বারবার নিজের ভালো এবং নিজেদের ভালো সম্পর্কে ধারণা অর্জন করতে সাহায্য করতে হবে। এটি আসলে আজকের আমাদের লেখার মূল বক্তব্য। এটাকে সাংস্কৃতিক আন্দোলনে পরিণত করতে হবে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান তো ইচ্ছে করলেই পারে সম্মিলিত ভালোর ধারণা প্রবাহিত করার উদ্যোগ গ্রহণ করতে, লোকের ভালোর মধ্যে খানিকটা হলেও নিজেদের ডুবিয়ে রাখতে। সমাজের অন্য প্রতিষ্ঠান যেন যে সম্মিলিত ভালোর ধারণা জীবনপণ করেছে তাকে আলাদা করে মর্যাদাবান করে তুলতে অনাগ্রহী না করে তোলে। মানে বলতে চাইছি, যে ব্যক্তি অন্যের জন্য জীবন দেওয়াকে ব্রত করেছেন তাকে যেন সমাজ গ্রাহ্য করে, বিবেচনায় নেয়। আমাদের ভালো যে করে সে তো নিজের ভালোর জন্য জীবনপণ করেনি, তাকে যেন আমরা আগলে রাখতে পারি। ছোটতেই যেন এটা শিখি, বড় যেন এটাকে অবজ্ঞা না করে। যদি করে যেন শনাক্ত করতে পারি, এটা না পারলে বহু কিছু ব্যর্থ হবে। সমাজের মানুষ না বদলালে রাস্তা হঠাৎ করে বদলে যাবে না। এটা অনেকখানি সাংস্কৃতিক, বাকিটুকু অন্য কিছু। আমরা লেখার প্রায় শেষ পর্যায়ে এসেছি। শেষে এসে বলবো, আমাদের সাংস্কৃতিক জীবন, আমাদের রাস্তাগুলো আমাদের সাংস্কৃতিক জীবন যেমন আমাদের রাস্তাগুলো ওর চেয়ে অন্যরকম হওয়ার উপায় নেই। আমাদের জীবন একই রকমভাবে যতটুকু আমরা বদলাতে রাজি, আমাদের সড়কও ততটুকু বদলাবে। সকলের দায়িত্ব সমান না, কিন্তু বিরোধিতা প্রত্যাহার করে সহযোগিতা অব্যাহত রাখার দায়িত্বকে যদি আমরা গ্রহণ করি, তবেই শুধুমাত্র আমরা অগ্রসর হতে পারবো। রাস্তাকে নিজের পথভ্রমণ নিজেরই জীবনের অংশ, আর জীবনকে একবারের মনে করার বোধ জাগ্রত করা এখন কর্তব্য। আমি বরং একটু বলে আমাদের এই বক্তব্যটাকে শেষ করে নিয়ে আসি। পুরো লেখা জুড়ে আসলে বলতে চাইছিলাম যে আমরা যেভাবে সাংস্কৃতিকভাবে নিয়মকে অমান্য করতে, আমাদের জীবনকে নিজের স্বার্থের জন্য দেখতে, অপরের সহযোগিতার মাধ্যমে যে নিজের জীবন উপকৃত হয় সেটা বুঝতে অপারগ, সেই জায়গাটা বদলের উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা একটা 10 থেকে 15 বছরের, 15 বছর থেকে 20 বছরের যাত্রা মনে করতে হবে। আইন কানুনকে প্রয়োগ করায় আদালত এবং অন্য জিনিসকে সচেতন হতে হবে। শুধু রাস্তা বিষয়ক আইনকে জোরালো করলেই রাস্তা যথার্থ হবে না। আইনের শাসন বলে যে বৃহত্তর ধারণা, অন্যায়কে আসলে অন্যায় বিবেচনা করা, আমাদের অর্থনৈতিক জীবনকে আসলে সেবামূলক জায়গায় উৎসাহিত করা, রাস্তার যারা দায়িত্বপ্রাপ্ত তাদের যে অনিয়ম এবং দুর্নীতি আছে সেটাকে যতদূর সম্ভব কমিয়ে নিয়ে আসা, সামগ্রিকভাবে সমস্ত কিছুকে জোর করলেই ঠিক হবে এটা মনে না করা। উন্নত করার প্রক্রিয়ায় জোরাজুরি বা নিয়মকে কঠোরভাবে প্রয়োগ করার প্রয়োজনীয়তা আছে, কিন্তু একই সঙ্গে সেটা ছাড়াও আরো অনেক জিনিস সচেতন করা, সমাজকে পরিবর্তনের জন্য সামগ্রিকভাবে কালেকটিভলি একদল মানুষকে এগিয়ে আসতে হবে। সে একদল মানুষ মহল্লার, সে একদল মানুষ স্কুলের, সে একদল মানুষ ইমামদের, সে একদল মানুষ কবিদের, সকলকেই গ্রহণ করতে হবে উদ্যোগ, কারণ রাস্তায় সবাই চলে।
সবাই রাস্তার মধ্যে অন্যের দ্বারা বিপদের মধ্যে বিপজ্জনক অবস্থার মধ্যে যাওয়ার জন্য সম্ভাবনা প্রাপ্ত। এই যে সকলের দায় আছে এটা উপলব্ধি করা, এই বিষয়ে সচেতন করা, সাংস্কৃতিক জীবনকে, সামগ্রিক জীবনকে সংশ্লিষ্ট করা, যুক্ত করা, আমরা মূলত লেখায় সেটা বলতে চেয়েছি। প্রবন্ধ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে আছেন ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছে ভীষণ জনপ্রিয় তিনি ইংরেজি বিভাগের শ্রদ্ধেয় চেয়ারম্যান, ইস্টার্ন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান আকুন স্যার। আকুন স্যারের হাতে প্রবন্ধটি আমরা পৌঁছে দিয়েছিলাম, স্যার প্রবন্ধটি পড়েছেন। স্যারকে অনুরোধ করছি প্রবন্ধ থেকে আলোচনা করার জন্য। ধন্যবাদ রনি। দুঃখজনক যে ইফতেখার ভাইয়ের কথা আমরা শুনতে পারলাম না, কিন্তু শুনতে পারলে আমার মনে হয় খুব ভালো লাগতো সবার। আমরা তো পড়েছি, আমি পড়েছি, কিন্তু ইফতেখার ভাইয়ের লেখনী এবং কথা বলার দক্ষতা আমাদের সমস্ত ইউনিভার্সিটির সমস্ত শিক্ষার্থীদের কাছে এবং আমার অন্যান্য সহকর্মীদের কাছে জানা। তো এটা একটা দুঃখজনক ব্যাপার, যান্ত্রিক গোলযোগের কারণে আজকে ইফতেখার ভাই তার প্রবন্ধটি পূর্ণ উপস্থাপন করতে পারেনি। যাই হোক, আমি চেষ্টা করব আমার আলোচনার মধ্যে যাতে করে ইফতেখার ভাইয়ের কিছু প্রবন্ধের লেখা কিছু বিষয় চলে আসে। শেষ করতে পারলে ভালো হতো আসলে প্রবন্ধ শোনাটা, তাহলে আমার আলোচনাটা আরো বেশি সুন্দর হতে হবে। যাই হোক, আমি শুরু করছি আমাদের যে আজকের বিষয়, যে আমাদের রাস্তারা কেন পথ হারিয়েছে। এই প্রশ্নটা আসলে আজকে আমার কাছে যেটা মনে হয়েছে আসছে হচ্ছে দুর্ঘটনার জন্য। বেসিক্যালি যে আমাদের রাস্তায় আমাদের এত দুর্ঘটনা, এত প্রাণহানি, এত ক্ষয়ক্ষতি এবং মানুষের দুর্ঘটনাজনিত দুর্ভোগ, কষ্ট, যে জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আজকের এই প্রশ্নটা অত্যন্ত যুক্তিযুক্ত, যে আমাদের রাস্তারা কেন পথ হারিয়েছে। দুর্ঘটনা বলতে গেলে শুধুমাত্র যে আমাদের রাস্তাতেই হচ্ছে, মানে স্থল পথে হচ্ছে তা না, নৌপথেও আমাদের দুর্ঘটনা আমরা দেখছি। স্থলপথে যেরকম সড়ক এবং রেল দুর্ঘটনা হচ্ছে, নৌপথে লঞ্চ দুর্ঘটনা কবলে পড়েছে এবং অনেক মানুষ মারা গেছে বা যাচ্ছে, প্রতি বছরই মারা যায়। ইফতেখার ভাইয়ের প্রবন্ধের শেষের দিকে উনি চমৎকার ভাবে কিছু ডেটা দিয়েছেন, যেখানে উনি দেখিয়েছেন যে প্রতি বছর কত লোক মারা যাচ্ছে আমাদের দেশে এই দুর্ঘটনার কারণে। সো এই দুর্ঘটনার জন্যই কিন্তু আজকে আমাদের এই, আমার কাছে মনে হয়েছে আমাদের আলোচনা কিংবা আমাদের এই বসা। তারপরেই চমৎকার একটা কথা ইফতেখার ভাইয়ের মধ্যে চলে আসছে, যে যাত্রা বনাম গন্তব্য। আমাদের দুঃখজনক হলেও আমাদের, মানে আমাদের বলতে বোঝাচ্ছে আমাদের এই দেশের এই অঞ্চলের সবারই জীবন দর্শন হয়ে গেছে গন্তব্য। সব জায়গাতেই, শুধু সড়কে যে তা না, আমাদের পড়াশোনাতে, আমাদের কাজকর্মে, আমাদের গবেষণায়, আমাদের জীবন যাপনে, সমস্ত জায়গায় আমরা গন্তব্য নির্ভর হয়ে পড়েছি, যেখানে যাত্রাটা হয়ে গেছে গৌণ। কিন্তু ইফতেখার ভাইয়ের কথায় যেটা আসছে, যে কনফুসিয়াস এবং বুদ্ধিজমের মধ্যে এটা আছে, যে আমাদের ডেস্টিনেশন কিংবা গন্তব্য জরুরি না, জরুরি হচ্ছে আমাদের যাত্রা, জার্নি। কারণ এই যাত্রা থেকেই আসলে আমাদের শেখার অনেক কিছু আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে গন্তব্য নির্ভর আমাদের এই জীবন সকল ক্ষেত্রেই আমরা ফলাফলকে গুরুত্ব দিচ্ছি, যেই জন্যই আমাদের মধ্যে ইফতেখার ভাই যে জিনিসটা বলছিলেন, যে রেকলেসনেস, হ্যাঁ, বেপরোয়া ভাব চলে আসছে, যেখানে কিনা আমরা সব সময় ফলটাকে গুরুত্বের সাথে দিচ্ছি, কিন্তু ফল কিংবা গন্তব্যে পৌঁছানোর যে প্রক্রিয়া সেটাতে আমরা বরাবরই চোখ বন্ধ করে থাকি কিংবা দেখেও না দেখার ভান করি। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখনই আমাদের যাত্রাটাকে গুরুত্বের সাথে নেব, তখনই কিন্তু যাত্রার যে মাধ্যম, সড়ক কিংবা রাস্তা কিংবা পথ, সেটাকে আমরা গুরুত্বের সাথে নেওয়া শুরু করবো, এবং তখনই মনে হয় আমাদের বোধোদয় হবে যে এই সড়কের যে বেহাল অবস্থা, বেহাল আমি বোঝাচ্ছি ব্যবস্থাপনা এবং ইনফ্রাস্ট্রাকচার, দু অর্থেই বেহাল অবস্থা বোঝাচ্ছি। যাই হোক, পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমার মনে হয়েছে পড়তে গিয়ে, আইনের যে ব্যাপারটা ইফতেখার ভাই বলছেন যে রং সাইড
আইন ঠিক করে দেয় যে আমি যে উল্টো দিক থেকে যাচ্ছি, কিংবা যেদিক থেকে রাস্তা পার হওয়ার কথা না আমার, কিংবা যেদিকে আমার গাড়ি নিয়ে ইউটার্ন নেওয়ার কথা না, আমি সেই দিক থেকে সেই কাজগুলোই করছি। এবং এগুলো মূলত ঠিক করে দেয় কে কিংবা কারা? আইন ঠিক করে দেয়। তো এই যে আইন যখন জীবনের মুখোমুখি আমরা দাঁড় করিয়ে দিই, তখনই কিন্তু আমাদের মধ্যে আইনের সাথে আমাদের কনফ্লিক্টিং একটা ব্যাপার হয়ে যায়, এবং যেখান থেকেই আমাদের ওই 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 মনোভাবের সূত্রপাত হয় যে এই যে আমি রং সাইড দিয়ে যাচ্ছি, এটা আসলে কেউ না দেখা পর্যন্ত এটা আসলে বেআইনি না। কারণটা হচ্ছে কি, ওই যে আইন এবং জীবনকে আমরা মুখোমুখি দাঁড় করি। এই আইনটা যে আমাদের জীবনের জন্য, জীবনের একটা অংশ হিসেবেই প্রণয়ন করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা সরে আসছি। এবং এই যে ফুট ওভার ব্রিজের কথা আসছে এখানে প্রবন্ধে, যে জেব্রা ক্রসিং এর যে ভূমিকা, সেটা ক্ষয়িষ্ণু ঠিক না, ক্ষয় হয়ে গেছে। এখন আসলে কেউ আসলে জেব্রা ক্রসিং ব্যবহারই করে না। এবং আমি মনে করি, কিংবা আই এম অ্যাফ্রেড, যে পরবর্তী জেনারেশন যদি এভাবে চলতে থাকে আমাদের, তাহলে হয়তো একটা জেনারেশন এসে এই জেব্রা ক্রসিং এর যে ব্যবহার, এটা ভুলেই যাবে। এবং সেটা কমপ্লিমেন্ট করতে গিয়ে, মানে জেব্রা ক্রসিং ব্যবহার যেহেতু করছে না এবং দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী, সেই জন্যই আসলে ফুট ওভারব্রিজ বানানোর ব্যাপারটা আসছে। কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মানুষ ফুট ওভারব্রিজ ব্যবহারে প্রচন্ড অনীহা, যে এত উপরে উঠে নেমে আবার নিচে নামবো, এটা আসলে অনেকেই মেনে নিতে পারে না। সেজন্য অনেকেই আমি দেখেছি যে ফুট ওভারব্রিজের নিচ দিয়ে, একদম সরাসরি নিচ দিয়ে রাস্তা পার হচ্ছে। এবং মাঝখানে আমরা দেখেছি বেশ অনেক টিভি চ্যানেলে যে নিরাপদ সড়ক সপ্তাহ যখন চলে, তখন ভলেন্টিয়ার, স্কাউটস, গার্লস গাইড এবং ট্রাফিক পুলিশের সদস্যরা ধরে ধরে মানুষজনকে ফুট ওভারব্রিজ ব্যবহার করাচ্ছে, জেব্রা ক্রসিং ব্যবহার করাচ্ছে, এবং আমরা দেখেছি যে জরিমানাও করছে মানুষজন। এটা আমার কাছে খুব মজা লেগেছে। কেন? যে আমি যখন রাস্তা পার হচ্ছি, আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি পার হচ্ছি, এবং সেই ঝুঁকি আমি নিচ্ছি আমার জীবনের, এবং সেই জন্য আমি জরিমানাও দিচ্ছি। তাহলে ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে? বোধোদয়ের মারাত্মক অভাব, যে আমি আমার নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে রাস্তা পার হচ্ছি এবং জরিমানাও দিচ্ছি। কোনোটাতে কিন্তু কাজ হচ্ছে না, না ঝুঁকি নেয় কাজ হচ্ছে, না জরিমানাতে কাজ হচ্ছে। কারণ নিরাপদ সড়ক সপ্তাহ শেষ হয়ে যাওয়া মাত্রই রাস্তাঘাটে এই তৎপরতা কমে যায়, এবং মানুষজন আবার থরবড়ি খারাপ সেভাবেই রাস্তা পার হতে থাকে। এই যে ব্যাপারগুলো আসলে কেন আসছে, কিংবা কোন জায়গা থেকে আসছে? আমি কিন্তু এ ব্যাপারে বিশেষজ্ঞ না, আমিও একজন পথচারী, আমিও বার কয়েক রাস্তা পার হয়েছি এরকম ঝুঁকি নিয়ে, ফুট ওভারব্রিজ ব্যবহার না করে। আমিও রিক্সাওয়ালাকে বলেছি, ভাই উল্টো পথে যান, রং সাইড দিয়ে যান, এখানে অনেক জ্যাম, সিগন্যালটা অ্যাভয়েড করেন। গলতটা আসলে কোথায়? আমি যথেষ্ট লেখাপড়া জানা একজন মানুষ, আমি ছাত্রছাত্রীদেরকে অনেক কিছু বোঝাই, আমি নিজেও এই কাজটা করেছি। আমি বলতে এখানে আমি না, আমি বলতে আমরা সবাই। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা সমস্যা। প্রথম সমস্যাটা হচ্ছে যে সময়ানুবর্তিতা। যেমন আমি জানি আমার অফিসে পৌঁছতে আমার বাসা থেকে 45 মিনিট লাগবে, কিন্তু কোনো কারণে হয়তো প্রতিদিনই আমার বাসা থেকে বের হতে দেরি হচ্ছে, এবং ওই যে 15 থেকে 20 মিনিটের দেরি, সেটা আমি ঘোচাতে চাই এই উল্টো দিক দিয়ে। আমি নিউ মার্কেটের ট্রাফিক সিগন্যাল অ্যাভয়েড করতে চাই, আমি নীলক্ষেতের ট্রাফিক সিগন্যাল অ্যাভয়েড করতে চাই, আমি সায়েন্স ল্যাবরেটরি ট্রাফিক সিগন্যাল অ্যাভয়েড করতে চাই। ফলশ্রুতিতে কি হয়? একটা সংস্কৃতি গড়ে ওঠে উল্টো দিকে যাওয়ার। এবং আপনি দেখবেন, আপনারা সবাই দেখবেন যে আমাদের সব জায়গাতেই যখন উল্টো দিক থেকে যাওয়া সবাই যায়, তখন কিন্তু সেটাকে আর কেউ বেআইনি মনে করে না। বরঞ্চ আমি যদি সঠিক রাস্তায় থাকি এবং আমার পাশে আরেকজন যদি উল্টো রাস্তায় যায়, আমি এক ধরনের পিয়ার প্রেসার ফিল করি, যে ও তো ঠিকই পার হয়ে চলে যাচ্ছে, আমি আটকে গেছি। এই যে পিয়ার প্রেসার, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ইন্টারেস্টিং ব্যাপার, যে আমাদের চারপাশের মানুষজন, আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকে অনেকখানি মাঝে মাঝে বাধ্য করে, কিংবা
অনুপ্রাণিত করে উল্টো দিকে যাওয়া, উল্টো পথে হাঁটা। তাহলে কি আমরা বলবো যেটা আমাদের বাঙালি সংস্কৃতি, যে বাঙালি সংস্কৃতি হচ্ছে এরকম উল্টো দিক থেকে যাওয়া, আইন না মানা, বেআইনি কাজ করা? অনেকেই হয়তো তাই বলবেন, ফেসবুকে অনেকেই লেখালেখি করেন যে হ্যাঁ বাঙালি সংস্কৃতি এটা, বাঙালি চরিত্রের এই সমস্যা। আমি আসলে এটা মানতে নারাজ এই কারণে, আমার পড়াশোনার জন্য, আমার বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে আমাকে দেশের বাইরে বেশ কয়েকটি দেশে থাকতে হয়েছে বলছে, মানে আমি দীর্ঘদিন ছিলাম, মালয়েশিয়াতে ছিলাম, সৌদি আরবে ছিলাম, আমেরিকাতে ছিলাম। আমি দেখেছি ওখানেও আমাদের মতো বাঙালিরা আছেন যারা নিজেরাই গাড়ি চালান, নিজেদের গাড়ি নিজেরাই চালান, এবং কাউকে আমি শুনিনি কিংবা দেখিনি ট্রাফিক আইন অমান্য করছে। রাত 12টার সময় যখন শুনশান রাস্তা, তখনও আমি দেখেছি একজন বাঙালি গাড়ি চালক ট্রাফিক সিগন্যালে থেমেছে, এবং 1 থেকে 1.5 মিনিট ট্রাফিক সিগন্যাল যতক্ষণ ছিল লাল বাতি, ততক্ষণই উনি দাঁড়িয়েছিলেন। একবারও হর্ন দেননি, একবারও যাওয়ার জন্য অ্যাক্সিলারেটরে চাপ দেননি। উনি স্থির হয়ে দাঁড়িয়ে যখন লাল থেকে সবুজ হয়েছে তখন চলে গিয়েছে। এর মানে কি এই না যে আসলে এটা বাঙালি সংস্কৃতির সাথে জড়িত না, জড়িত হচ্ছে আমাদের পারিপার্শ্বিক অবস্থার সাথে। যেখানে এই যে যেরকম ইফতেখার ভাই বলছিলেন, আমি জানি না ওনার কথা হয়তো আমরা শুনতে পাইনি, যে এই যে পেছনে না পড়ে যাওয়ার একটা প্রবণতা, কারণ আমাদের জীবনের অনেক জায়গাতেই আমরা পেছনে পড়ে যাই। সুতরাং রাস্তায় আমরা পেছনে পড়তে চাই না, সেজন্য আমরা কি করি, এক ধরনের বিচিত্র ইঁদুর দৌড়ে আমরা লিপ্ত, একজন আরেকজনকে ওভারটেক করে চলে যাওয়ার প্রবণতা থাকে। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা পুরোটাই আমার কাছে মনে হয় মনস্তাত্ত্বিক ব্যাপার, এবং আমাদের সমষ্টিত যে একটা যে মনোভাব, ল্যাটিন ভাষায় যেটাকে বলে স্পিরিটাস মুন্ডি, মানে কালেকটিভ কনসাসনেস, একটা জাতির, একটা সমাজের, একটা গোষ্ঠীর যে একই রকম ভাবে যখন তারা চিন্তা করে, তখন সেই চিন্তাটাই কিন্তু বাস্তবে প্রতিফলন হয়। সেটাই অবস্থায় আমরা দেখছি রাস্তায়। এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে আমাদের চালকদের নিয়ে বলতে চাচ্ছি। এই চালক কিন্তু ইফতেখার ভাই যেটা বলেছেন, যে দুটো ক্যাটাগরি এখানে আছে। একটি হচ্ছে যারা পেশাগতভাবে গাড়ি চালায়, তাদেরকে আমরা ড্রাইভার বলছি। আরেকজন হচ্ছে গাড়ির মালিক এবং তিনি গাড়ির চালক। এবং অবশ্যই দুটো শ্রেণীর মধ্যে আমরা পার্থক্য করি, এ ব্যাপারে কোনো ধরনের কোনো সংশয় নেই। আমার গাড়ি যখন আমি চালাচ্ছি, তখন স্বাভাবিকভাবেই ট্রাফিক পুলিশ থেকে শুরু করে নিয়ে রাস্তার অন্যান্য মানুষজন একভাবে আমাকে দেখে। আবার আমার গাড়ি যখন পেশাগত কোনো একজন মানুষ চালায়, যাকে আমরা ড্রাইভার হিসেবে চিহ্নিত করেছি, তখন অন্যভাবে তার দিকে দৃষ্টি দেয় মানুষ। আমি যে কথাটা বলতে চাচ্ছি, যেই চালাই না কেন, আমি চালাই অথবা আমার নিযুক্ত কোনো পেশাগত লোক চালাক, রাস্তায় নামা মাত্রই আমাদের মধ্যে ম্যাকিয়াভেলিয়ান হিরো টেন্ডেন্সি চলে আসে। ম্যাকিয়াভেলিয়ান হিরো মানে হচ্ছে রাশিয়ান ফিলসফার ম্যাকিয়াভেলি, ওনার একটা বই আছে দ্য প্রিন্স, ওখানে উনি এই কনসেপ্টটা দিয়েছিলেন, মানে ওই জায়গা থেকে কনসেপ্টটা আসছে ম্যাকিয়াভেলিয়ান হিরো, মানে হচ্ছে এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, যে তুমি গন্তব্যে পৌঁছানোটাই তোমার জন্য মুখ্য, তুমি কোন রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছ এটা গৌণ। তুমি যদি সফল হও গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে, ফাইন, তোমার যে রাস্তা নিয়েছো সেই রাস্তাই সঠিক। এটাই হচ্ছে ম্যাকিয়াভেলিয়ান হিরো, মানে এথিক্স, মোরালিটি, আইন, এগুলা কিছুই মানে নাই, সোলং যতক্ষণ পর্যন্ত তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারো। ইফতেখার ভাইয়ের শেষের দিকে, মানে প্রবন্ধের শেষের দিকে, মোটর সাইকেল নিয়ে উনি চমৎকার একটা বিশদ আলোচনা করেছেন, যে আমাদের বাংলাদেশে বছর 5-6 আগে থেকে মোটর সাইকেলের একটা বিপ্লব ঘটে গেছে, এবং পরবর্তীতে পাঠাও অ্যাপ, উবার, সহজ এবং অন্যান্য আরো অনেক রাইড শেয়ারিং অ্যাপ আসার পরে মোটর সাইকেলের বিশাল বিপ্লব ঘটে গেছে। এবং মোটর সাইকেল বাই নেচার, মানে যেহেতু যানটি খুবই ছোট এবং যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, এক ধরনের বেপরোয়া ভাব কিন্তু তাদের মধ্যে চলে আসছে। এবং আমার কাছে যেটা মনে হয়, মোটর সাইকেল যারা চালান, উইথ অল ডিউ রেসপেক্ট, সবাই যেমন তা কিন্তু না।
উইথ অল ডিউ রেসপেক্ট, যে অনেকের মধ্যেই কিন্তু এই ম্যাকিয়াভেলিয়ান হিরো টেন্ডেন্সি আছে। যেখান থেকে আমার যাওয়ার কথা না আমি সেখানে চলে যাই, আমার ফুটপাতে ওঠানোর কথা না আমি ফুটপাতে উঠিয়ে দেই, আমার ট্রাফিক সিগন্যাল মানার কথা কিন্তু আমি ট্রাফিক সিগন্যাল মানি না, আমি ট্রাফিক সিগন্যাল মানি না। সো এই যে ম্যাকিয়াভেলিয়ান হিরো টেন্ডেন্সি, এটা কিন্তু পুরোটাই আমার কাছে মনে হয়েছে মনস্তাত্ত্বিক ব্যাপার, এবং এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আসলে কাউন্সিলিং দরকার। আরেকটা জিনিস এর সাথে আমি যোগ করতে চাই, আমি নাম দিয়েছি, আমি জানি না এটা আসলে কোথাও কোনো এটার অস্তিত্ব আছে কিনা, কিন্তু আমি এটাকে যেটা বলি ইয়েলো লাইট সিনড্রোম, আমি নাম দিয়েছি ইয়েলো লাইট সিনড্রোম, মানে হলুদ বাতি সিনড্রোম। আপনি দেখবেন যে কোনো সিগন্যালে সবুজ বাতি যখন থাকে তখন মানুষজন স্বাভাবিকভাবেই চলাফেরা করে, যেই মুহূর্তে আপনার ট্রাফিক লাইট সবুজ থেকে হলুদ হয়, প্রত্যেকে, সেটা যান্ত্রিক হোক অযান্ত্রিক হোক, মানে রিক্সা হোক, ভ্যান গাড়ি হোক, সাইকেল হোক, মোটরসাইকেল হোক, গাড়ি হোক, লরি হোক, বাস হোক, তাদের ভিতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে। হলুদ বাতি জ্বালানোর অর্থ হচ্ছে তুমি ধীর হয়ে যাও, তুমি যেন আস্তে আস্তে ট্রাফিক সিগন্যালের কাছে গিয়ে তোমাকে যেন হার্ড ব্রেক করতে না হয়, তুমি থেমে যাবে। আর আমাদের দেশে উল্টোটা হয়, হলুদ বাতি মানেই হচ্ছে দরকার পড়লে মানুষ মেরে হলেও তোমাকে এই লাইনটা ক্রস করতে হবে, কোনোভাবেই লাল লাইট যেন তোমার চোখের সামনে না পড়ে। সো এই জিনিসগুলা আমার কাছে মনে হয় পুরোটাই মনস্তাত্ত্বিক। এখানে আপনি আইন করেও এটা ঠিক করতে পারবেন না, আবার রাস্তায় যদি আপনি প্রত্যেকটা গাড়ির জন্য দুটো করে ট্রাফিক পুলিশও নিয়োগ করেন তাতেও সম্ভব হবে না। এরপর আমি যেটা বলতে চাচ্ছি, এটাও আরেকটা পিকুলিয়ার, এটা আমার অভিজ্ঞতা, আমার রাস্তার অভিজ্ঞতা, একটা পিকুলিয়ার অভিজ্ঞতা, সেটা হচ্ছে সাইড না দেওয়ার প্রবণতা। আমি জানি না, হয়তো এটা ইগো সমস্যা হতে পারে, অথবা কোন কুসংস্কার হতে পারে যে সাইড দিলেই আমি সারা জীবন সাইডেই থাকবো। যেমন রিক্সা যাচ্ছে, মানে আমাদের দেশে তো আসলে ওরকম ভাবে বিভাজন নাই যে স্লো মুভিং ভেহিকল এবং ফাস্ট মুভিং ভেহিকলের জন্য আলাদা কোনো রাস্তা এখানে চিহ্নিত করা নাই। চিহ্নিত করা থাকলেও সেটা স্লো মুভিং এর জন্য আছে, কিন্তু ফাস্ট মুভিং এর জন্য নাই। যেমন স্লো মুভিং ভেহিকল মানে ধীর গতিতে চলা যে যান, তার জন্য যদি কোনো লেন থাকে, সেই লেনে কিন্তু একটা দ্রুত গতির যান ঢুকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু থোড়গুড়ি খাড়া গুড়ি থোড়, একই অবস্থা হয়ে যাচ্ছে। তো যা বলছিলাম যে রিক্সা যাচ্ছে, রিক্সার পেছনে প্রাইভেট কার হর্ন দিচ্ছে, রিক্সাওয়ালা গুনগুন করে গান গাচ্ছে, সামনের দিকে তাকানো, উদাস দৃষ্টি, পিছন থেকে প্রাইভেট কার হর্ন দিচ্ছে, রিক্সাওয়ালা গুনগুন করে গান গাচ্ছে, উদাস দৃষ্টি, এবং সে তার স্পিডেই চলে যাচ্ছে। তখন কি হয়, প্রাইভেট কারের যে ড্রাইভার, সেটা যেই হোক, সে চেষ্টা করে সাইড দিয়ে যাওয়ার জন্য। এই যে ঝামেলাটা কিন্তু শুরু হয়ে গেল, কারণ যে মুহূর্তে সে লাইনটা ভাঙলো, পাশের লাইনের গাড়ি কিন্তু আটকে গেল, এবং পাশের লাইনের গাড়ি আটকে যাওয়া মানেই হচ্ছে তার পিছনের যে গাড়ি সে চাইবে অন্য লাইনে চলে যেতে। এইভাবে আপনি যদি যে কোনো ব্যস্ত রাস্তায় দুপুরের সময় আপনি যদি একটু খেয়াল করেন, তাহলেই আপনি দেখবেন যে এই যে লেন না মানার যে প্রবণতা এবং সাইড না দেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু আমাদের ট্রাফিক জ্যাম এবং দুর্ঘটনার অন্যতম কারণ। এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সাইকোসোশ্যাল কাউন্সিলিং। আমার কেন জানি মনে হয় যে ঢাকা শহরের যারা গাড়ি চালান, বাস চালক কিংবা ট্রাক চালক কিংবা গাড়ি চালক, প্রত্যেকেরই আমার মনে হয় এক ধরনের মনস্তাত্ত্বিক কোনো একটা ঝামেলা আছে। আমি নিজেও ঢাকা শহরে গাড়ি চালিয়েছি, এবং আমি স্বীকার করতে আমার কুণ্ঠা নাই যে স্টিয়ারিং হুইলটা ধরলেই কেমন জানি একটা বোধ হয় যে দেই ধাক্কা দেয়। এবং স্বাভাবিকভাবেই যখন আমার সামনে একটি যখন ধীর গতির যান চলে আসে, আমার মধ্যে কিন্তু একটা অস্থিরতা কাজ করেছে। তো আমি ধরে নিয়েছি যে এরকম সবার মধ্যেই কাজ করে, এবং যারা পেশাগত গাড়ি চালক তাদের মধ্যে একটু বেশি কাজ করে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে এই যে লেগুনা নামে একটা বিচিত্র যান ঢাকা শহরের রাস্তায় চলে, এবং প্রত্যেকটা লেগুনার পিছনে লেখা থাকে আল্লাহর নামে চুরি নাম, এবং তাদের স্পিড এবং তাদের গাড়ির চালকের চালনা দেখে আপনি ধরে নেবেন যে সত্যি আমার মানে ধারণা যে এরা যখন রাস্তায় বের হয় আল্লাহর নামেই গাড়ি নিয়ে বের হয়, বাসায় ফেরার তাদের আর কোনো আশা থাকে না। এত বেপরোয়া ভাবে তারা গাড়ি চালায়, এবং এক একজনের বয়স আপনি খেয়াল করে দেখবেন 16, 18, 19 এই ধরনের গাড়ি চালক। এবং আমি নিশ্চিত যে এদের কারোরই সঠিক লাইসেন্স নাই, গাড়িরও কোনো ফিটনেস নাই।
সো এই জায়গা থেকে বের হওয়ার জন্য আইন অবশ্যই একটা সহায়ক ভূমিকা পালন করে, কিন্তু ইফতিখার ভাইয়ের প্রবন্ধে লেখা আছে যে শুধুমাত্র আইন প্রয়োগ করে অপরাধ দমন করা যায় না। এবং আমরা এটাও জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। দুর্ঘটনা ঘটার পরে শাস্তি দেওয়ার চেয়ে যদি আমরা দুর্ঘটনাটাকে এড়িয়ে যেতে পারি সেটাই তো শ্রেয় সব দিক থেকে। তো সেজন্যই আমার মনে হয় সাইকো সোশ্যাল কাউন্সিলিংটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বর্তমানে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটিতেও অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত যুগোপযোগী একটি সাইকো সোশ্যাল কাউন্সিলিং ইউনিট আছে। তো আমি মনে করি আজকে যারা ছাত্রছাত্রী, আমরা যারা শিক্ষক, আমরা অনেকেই গাড়িতে চড়ি, এটা এমন না যে গাড়ি চালকরাই শুধু দায়ী। অনেক সময় যারা যাত্রী তারাও কিন্তু অনেক সময় আইন ভাঙার জন্য, বেপরোয়াভাবে চালানোর জন্য গাড়ি চালককে অনুপ্রাণিত করে। তো সবার জন্যই একটা কাউন্সিলিং এর প্রয়োজন আছে, এবং বিশ্ববিদ্যালয় এবং অফিস আদালত যে যে জায়গায় কাজ করছেন কিংবা পড়াশোনা করছেন সবাইকে যদি এই বিষয়ে একটা কাউন্সিলিং সেশন করা যায়, এবং সেটা যদি পিরিয়ডিক্যালি করা যায়, এমন না যে সারা জীবনে একবারই কাউন্সিলিং হলো, বছরে একবারই কাউন্সিলিং হলো, তা কিন্তু না। এবং এরকম কাউন্সিলিং সেশনে যদি আমরা দুর্ঘটনায় কবলিত যারা এফেক্টেড, সাফার করেছেন, আহত হয়েছেন এবং সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন, ওনাদের যদি কাউকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে এসে আমাদের চোখের সামনে তাদের গল্পটা যদি আমরা শুনি, আমার মনে হয় আমাদের মধ্যে এক ধরনের পরিবর্তন আসতে বাধ্য। এবং আজকে যদি আমি পরিবর্তন হই, কালকে আমার আশেপাশের লোক পরিবর্তন হবে, আমার পরিবারের অন্যান্য সদস্য পরিবর্তন হবে, আমার এলাকা পরিবর্তন হবে, এভাবেই পুরো দেশ জাতি পরিবর্তন হবে। আমি ভাই খুব পজিটিভ লোক, সেজন্যই আমি চাই, আমি বিশ্বাস করি যে পরিবর্তন সম্ভব। এখনো হাত ছাড়া হয়নি আসলে কিছু, এখনো সবকিছুই সম্ভব। যাই হোক, পরিবেশের প্রভাব নিয়ে আমি একটা কথা বলছিলাম। ইএম ফস্টারের একটি উপন্যাস আছে প্যাসেজ টু ইন্ডিয়া। সেখানে ইএম ফস্টার খুব সূক্ষ্মভাবে একটা জিনিস দেখিয়েছে, পোস্ট কলোনিয়াল একটা ব্যাপার। সেটা হচ্ছে যে উনি দেখিয়েছেন যে ভারতবর্ষে এসে ইংরেজ শাসক যারা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা, তারা পরিবর্তন হয়ে গেছে। কেন পরিবর্তন হয়ে গেছে? ভারতবর্ষের আবহাওয়ার কারণে পরিবর্তন হয়েছে, এবং ভারতবর্ষের মানুষের বিচিত্র ব্যবহারের কারণে তাদের মধ্যে এক ধরনের পরিবর্তন সাধিত হয়েছে। আদারওয়াইজ তারা সবাই ভালো একজন মানুষ। সো এই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে একজন গাড়ি চালক যখন সে পাশাপাশি একজন বাস চালক কিংবা ট্রাক চালকের পাশাপাশি গাড়ি চালাচ্ছে, ওই বাস চালক যখন বেপরোয়াভাবে গাড়ি চালায়, তার ভেতরেও কিন্তু এক ধরনের মানসিকতা কাজ করে, যে ও যেভাবে মানে টিকে থাকার ব্যাপার এখানে, যে রাস্তায় টিকে থাকার ব্যাপার। সে যখন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, সুতরাং আমি কেন না, ওয়াই নট মি। সো পুরো ব্যাপারটাই একটা চেইন অফ রিয়াকশনের মতো আমার কাছে মনে হয়, চেইন অফ রিয়াকশন। এবং এই জিনিসটা যে কোনো একটা জায়গায় যদি আমরা আটকাতে পারি চেইনটা, তাহলে আমার ধারণা বাকিগুলো আস্তে 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 ঠিক হয়ে যায়। তো এই হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপারটা। এখন আসি অবকাঠামো দিক। কয়েকদিন আগে আমি ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে গিয়েছিলাম। চমৎকার একটি রাস্তা, আমার মানে আমি অসম্ভব রকম ভাবে আমার ভালো লেগেছে। এবং আমি যখন ওইখানে গাড়িতে যাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমেরিকাতে কোনো একটা হাইওয়েতে যাচ্ছি। আমেরিকার হাইওয়ে গুলো চমৎকার সুন্দর, কিন্তু একটা জিনিস আমার কাছে খুব অবাক লেগেছে অবাক লেগেছে বলতে যে আমি খুব আসলেই আক্ষরিক অর্থেই বিস্মিত হয়েছি যে এই এক্সপ্রেসওয়ের পাশে পাশে বাস স্টপেজ, এবং বাস স্টপেজ মানে একদম আক্ষরিক অর্থেই ওই এক্সপ্রেসওয়ের মাঝখানে বাস স্টপেজ, পাশেই কিন্তু একটা সার্ভিস লেন আছে। আমার কাছে মনে হয়েছে, আমি যদিও ইঞ্জিনিয়ার না, আমি যদিও ডিজাইন সম্পর্কে আমার কোনো ধারণা নেই রাস্তাঘাটের, কিন্তু আমার কাছে সাধারণ জ্ঞানে মনে হয়েছে যে এই বাস স্টপেজটা হয়তো এক্সপ্রেসওয়ে থেকে একটু সাইডে যে সার্ভিস লেনটা আছে সেখানে রাখা যেত। এবং ঝামেলাটা কি, যে যখনই বাস, ওখানে তো 80, 90, 100-তে গাড়ি টানা যাচ্ছে, এবং যখনই বাস স্টপেজ আসছে তখনই কিন্তু একটা বাস স্লো করছে এবং থেমে যাচ্ছে, কিন্তু পেছনের যে গাড়িটা সে তখন কি করবে? সে তখন তার হয় লেন চেঞ্জ করতে হবে, না হলে তাকেও স্লো করতে হবে। এটা কিন্তু আসলে হাইওয়ের ফর্মুলা না, যতদূর আমি জানি। হাইওয়ে মানে হচ্ছে একই স্পিডে এবং লেন ভাগ করা থাকবে, যে এই লেনে 80, এই লেনে 90, এই লেনে 100।
এবং ওই 80 যে কিলোমিটার কিংবা মাইল পার আওয়ার যে স্পিড, সেই স্পিডে চলতে থাকবে গাড়ি। কিন্তু এত চমৎকার একটা রাস্তা আমার কাছে মনে হয়েছে এটা কি হলো। এবং ওইভাবেই আমি দেখেছি যে হঠাৎ করে যে গাড়িটা 100-তে চলছিল বাস, সে কি করলো, প্রথমে সেকেন্ড লেনে গেল, তারপরে থার্ড লাইনে গিয়ে মানে পরের লেনে গিয়ে সেই স্টপেজে থেমে গেল। এই যে ক্রস করছে, এই ক্রসের মধ্যে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু না। এবং পরে আমি শুনলাম ওই সমস্ত ওই এলাকার লোকের কাছ থেকে যে এখানে অনেক দুর্ঘটনা হচ্ছে, যদিও গাড়ি এরকম দুর্ঘটনা হয়নি, হয়েছে রাস্তা পারাপার নিয়ে। কারণ পাশের গ্রামের লোক ওই পাশের গ্রামে যাবে, কোনো রাস্তা নেই, তাদের ওই এক্সপ্রেসওয়ের মাঝখান থেকে দৌড় দিয়ে রাস্তা পার হয়েছে এবং বেশ কিছু অ্যাক্সিডেন্টও হয়েছে। এখন আমি শুনে আসছি যে ফুট ওভারব্রিজ করার পরিকল্পনা হচ্ছে, কিংবা অলরেডি হয়তো পাশ হয়ে গেছে। একই ঘটনা কিন্তু হাতিরঝিলেও হয়েছে। আমার যতদূর মনে পড়ে, যদি আমি ভুল না করে থাকি, হাতিরঝিল যখন প্রথম পাশ হয় তখন হাতিরঝিলের পাশের যে এলাকা, সে এলাকার কোনো বাসা বাড়ির কোনো গেট হাতিরঝিলের রাস্তার দিকে দেওয়ার কথা ছিল না, কিন্তু পরবর্তীতে ওইখানকার মানুষজন আন্দোলন করে তারা গেট বের করেছে এবং এরপরে কিন্তু বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে এই ঘর থেকে ঠাস করে বের হয়ে। কারণ ও মানে অনেকেই ওই রাস্তাকে কিন্তু নিজের ঘরের উঠোন হিসেবে দেখে, তো চট করে বেরিয়ে আসে এবং ওখানে কিন্তু বেশ ভালো জোরে গাড়ি চলে। তো এই জিনিসগুলো, এই অবকাঠামো ব্যাপারগুলো কিন্তু আমাদের মনে হয় একটু মাথায় রাখা দরকার প্রকৌশলীদের এবং যারা এই রোডস এন্ড হাইওয়েজ নিয়ে কাজ করছে তাদের। আমি খুবই লেমেনের ভাষায় বললাম, আমি জানি না, হয়তো আমি ভুল বুঝেছি। আমার কাছে যেটা রাস্তায় চলতে গিয়ে যাত্রী হিসেবে, চালক হিসেবে, পথচারী হিসেবে যে জিনিসগুলো আমার চোখে লেগেছে আমি সেগুলোই বলেছি। আমি আর বেশি দেরি করবো না, আমি শেষ করছি। অনেক অনেক আগে মানে ছোটবেলায় আমি একটা বই পড়েছিলাম হানিফ সংকেতের। ওই বইতে বেশ কিছু জড় পদার্থের আত্মজীবনীমূলক একটা লেখা ছিল। ওখানে হানিফ সংকেত একটি ট্রাকের আত্মজীবনী নামে একটা ছোট একটা স্যাটায়ার মূলক একটা প্রবন্ধ ছিল। তো ওখানে ট্রাক তার ওই লেখার শেষে ওই ট্রাক বলছে, দুঃখ নিয়ে বলছে যে মানুষ আমাকে ঘাতক বলে, ঘাতক ট্রাক। যে কোনো দুর্ঘটনার পরে বলা হয় না যে ঘাতক বাসটি আটক করা হয়েছে, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। তো ওই ট্রাক দুঃখ করে বলছে যে আমি যদি ঘাতক হই, যে আমাকে নিয়ন্ত্রণ করছে এবং যে আমাকে নিয়ন্ত্রণ করছে তাকে যারা নিয়ন্ত্রণ করছে তারা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি শেষ করবো এটাই যে আসলে আমাদের মধ্যেই হয়তো ঘাতক বসে আছে, আমাদের মধ্যেই হয়তো ঘাতক লুকিয়ে আছে, আমি হয়তো ঘাতক। এই ঘাতককে যদি আমি চিহ্নিত করতে না পারি, এই ঘাতককে যদি আমি ঘাট ধরে বের করে দিতে না পারি, তাহলে ইফতেখার ভাইয়ের প্রবন্ধে একটা চমৎকার বাক্যাংশ আছে, আমার খুবই পছন্দ হয়েছে, গতি, অগ্রগতি এবং দুর্গতি। এই গতির তোড়ে পড়ে আমাদের অগ্রগতি দুর্গতিতে পড়বে এবং আমরা জাতি হিসেবে গোত্তা খেলব। সকলকে ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের সময়টা একটু মনে হয় আমরা একটু লম্বা করে ফেলছি। তো এতক্ষণ যার আলোচনা শোনার জন্য আমরা অপেক্ষা করছি, তাকে পরিচয় করে দেওয়ার আসলে তেমন কিছু নাই, তাকে সবাই জানেন। কিন্তু যদি আমাকে সময় দেওয়া হয় এবং বলা হয় যে তার ব্যাপারে বলেন, তাহলে আমার মনে হয় 100-এরও বেশি বিশেষণ তার নামের পাশে যুক্ত করা যাবে। দুই বাংলারই দর্শকদের কাছে চরম জনপ্রিয় তিনি, যিনি এই অল্প বয়সে সামাজিক সংগঠক হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ সরকারের কাছ থেকে। ইতিমধ্যেই তিনি 21 পদক অর্জন করেছেন। বাংলা চলচ্চিত্রের যাকে রাজকুমার বলা হয়, আমাদের সকলেরই খুব প্রিয়। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আমরা এই পর্যায়ে অনুরোধ করছি ইলিয়াস কাঞ্চন ভাইকে তার আলোচনা উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শুনতে পাচ্ছেন? জি, শুনছি। জি, শুনতে পাচ্ছি। ডক্টর শাহিদ আখতার স্যার, আপনাকে এবং মনিরুজ্জামান স্যার, ইফতেখার স্যার, রনি তো আমার নিজেরই মানুষ, আপনাদের সকলকেই আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এই মাসের 22 তারিখে আমাদের জাতীয় নিরাপদ সড়ক দিবসটি পালন করতে যাচ্ছে সরকারিভাবে। সেই মাসে এরকম একটি আয়োজন আপনারা করেছেন, এটার জন্য আমার অন্তর থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যে এরকম কিছু কিছু কাজও যদি আমরা করতে পারি, কিছু কিছু জিনিসও যদি মানুষের কাছে পৌঁছাতে পারি, তো যার জন্য আমি 27 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি,
সেটা কিছু না কিছু সুফল আমরা অবশ্যই পাবো। তো ইফতেখার সাহেবের মানে পুরো প্রবন্ধটা শুনতে পারলাম না, তো যাই হোক পরবর্তী আলোচক তিনি অনেক কিছুটা ব্যাখ্যা করেছেন আমার আলোচনা। তো সত্যি কথা বলতে যেটা হলো যে আমি যেটা বুঝি যে সড়ক কি জিনিস, এইটা আসলে আমরা প্রথম কথা হলো যে আমরা বাংলাদেশিরা যারা সাধারণ জনগণ এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তারা এর গুরুত্ব মানে কোনোদিন ধারণ করে। এবার এই গত জানুয়ারির 20 তারিখে সুইডেনে গ্লোবাল রোড সেফটি কনফারেন্সে যোগদান করেছে। সেইখানে আপনার যে জিনিসটা উঠে এসেছে সেটি হলো যে সড়ক মানে মানুষের জীবনের সঙ্গে কিভাবে যুক্ত। একটি সন্তান যখন জন্ম নেয়, যখন সে কাপড় পরে সঙ্গে সঙ্গে একটা জুতা পরে। এই জুতা কেন? বাইরে চলার জন্য। তো তার জীবনটা শুরুই হয় কিন্তু চলা দিয়ে। তো কোথায় চলবে? সড়কে চলবে। বাড়ির থেকে বেরিয়ে সড়কে যাবে, সড়কে চলবে কোনো না কোনো ভাবে চলবে, হয় পায়ে হেঁটে, হয় যানবাহনে, কোনো না কোনো ভাবে কিন্তু চলবে। এই যে সড়ক মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে যে জড়িত, এই উপলব্ধি আমাদের মধ্যে আসে না, সরকারের মধ্যে আসে না। আর যে প্রবলেম গুলো আমার এর আগে আলোচনা করেছে, সে সমস্ত প্রবলেম গুলো মূল যে জিনিসটা সেগুলো যে আমরা এই না জানার একটা বিষয় আছে এবং আমরা গুরুত্ব না দেওয়ার একটা বিষয় আছে। আমরা আসলে দেশ স্বাধীনের সময় বঙ্গবন্ধুর যে আহ্বান ছিল সেই আহ্বানে কিন্তু আমরা স্বাধীনতার জন্য কিন্তু একত্রিত হয়েছি, কিন্তু কোনোদিনই কিন্তু আমাদের এই দেশে কোনো রাষ্ট্রনায়ক কিন্তু আসে না যারা এই জাতিটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা সভ্য জাতি হিসাবে গড়ে তোলে। এই প্রক্রিয়াটা কিন্তু শুরু করে, বরঞ্চ এটা দিনকে দিন যতটা আমাদের পারিবারিক ভাবে অন্তত আমরা যতটা ভালো ছিলাম সেটাকেও কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। এবং কিছুটা যখন বঙ্গবন্ধু যখন আপনার পাকিস্তান ফিরে এসে বাংলাদেশে যখন একটা সিস্টেমের মধ্যে নিতে চাইলেন, উনি যখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে এই দেশের মানুষ কতটা চোর, কতটা মানে চাটার, কতটা চোরের খুনি এদেশে, এইগুলোর কারণে যখন উনি কিছুই করতে পারছিলেন না, উনি আক্ষেপ যখন করছিলেন এবং চাচ্ছিলেন যেটিকে একটা সিস্টেমের মধ্যে আনা বা করা, তখন কিন্তু ওনাকেই কিন্তু সরে দিতে হবে। উনি চলে গেছেন, কিন্তু চোরের দল কিন্তু চলে যায়, দুর্নীতিবাদরা কিন্তু চলে যায়, অনিয়ম যারা করে তারা কিন্তু চলে যায়, বরঞ্চ তারাই কিন্তু ঘুরে ঘুরে তারাই কিন্তু রাষ্ট্রকে পরিচালনা করছে। আরেকটি জিনিস যেটি হলো যে আমাদের এখন আমি যেটি দেখেছি দেশ স্বাধীনের পরে, সেটি হলো যে অর্থনীতি 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 নিয়ে কিন্তু আমরা কিন্তু ছুটছি এবং এটাকে উন্নয়নের একটা বড় চাবিকাঠি কিন্তু। কিন্তু আমি যদি বলি, যেমন আমি যেহেতু ফিল্মের লোক, সেই জায়গায় আমাকে একদিন বলেছিল যে বাংলাদেশের এমন কোন ডিরেক্টরের কি সেই সামর্থ্য আছে যে আপনার ইন্ডিয়ান দেবদাস যেটা তৈরি হয়েছে বোম্বেতে, যে দেবদাসটা তৈরি হয়েছে তার যে বাজেট কত 100 কোটি টাকা বাজেট দিয়ে দেবদাস তৈরি করা হয়েছে, এবং আমরা বাংলাদেশে যে দেবদাস দেখছি সেটা আপনার কয়েক লক্ষ টাকার দেবদাস। তো তখন বলা হয়েছিল যে তাকে যদি ওই বোম্বের ওই বাজেট যদি তাকে দেওয়া হয়, সে কি টাকাটা খরচ করতে পারবে? আমি চিন্তা করে দেখলাম আসলে পারবে, সম্ভব, কারণ ওই হাইটে আমরা পৌঁছাইনি চিন্তায়, চেতনায় এবং খরচ করা এবং দৃষ্টি আমাদের, আমরা যে মানে মানে বৃহৎ কিছু দেখার সেই জায়গায় আমরা কিন্তু পৌঁছাই। কিন্তু আমরা এই অর্থ কিন্তু কামানোর জন্য শুধু ছুটছি। আমরা যা কিছুই করছি
সেটার জন্য আমরা কিন্তু তার ভিত তৈরি করছি না। এই যে মনে করেন গাড়ি, আপনার টাকা হলো আপনি গাড়ি কিনে, আপনি টাকা হলো আপনি গাড়ির ব্যবসায় নেমে গেলেন, কিন্তু এই মানুষগুলো শিখলো কি? গাড়ি চালানো শিখেছে, গাড়ি পরিচালনা করাটা শিখেছে। এই ব্যবসা পরিচালনা করতে হলে তাকে কিরকম করতে হবে, কিভাবে চলতে হবে, কেউ কি তাকে শিখিয়েছে? কেউ শেখে, আপনি তার হাতে দিয়ে দিচ্ছেন। আপনি যদি আপনার একটা লাইসেন্সকৃত পিস্তল আপনার একটা ছোট ছেলের হাতে দিয়ে দেন, গুলি কি হবে? সেটা ভয়াবহতা কি হবে আপনি আমাকে বলেন। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের হচ্ছে। আমরা রাস্তা তৈরি করছি, কিন্তু রাস্তা তৈরি করার জন্য, সেখানে চলার জন্য, সেখানে গাড়ি পরিচালনার জন্য যে সিস্টেম, যে নিয়ম, সেগুলো আমরা কিন্তু করছি না। এবং অদ্ভুত মডার্ন জিনিসের মধ্যে অদ্ভুত কিছু জিনিস, যে আমাদের আগের যে বক্তা তিনি বলেছেন যে এক্সপ্রেসওয়ে এর মধ্যে আপনার যে বাস স্টপেজ, এটা কোথায় আছে আপনি? এবং আপনি অবাক হয়ে যাবেন, ঢাকা শহরের মতো জায়গা, ফ্লাইওভারের উপরে আপনাকে বাস স্টপেজ এবং সেইখানে সিঁড়ি দেওয়া হয়। তো আপনি এটা বলেন কি জিনিস? তো যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের মানে দেখা, তাদের যে চিন্তা, সেটা কি আছে তাদের? সেই সামর্থ্য কি আছে তাদের? এবং এটা নাই এর জন্য যে আমরা প্রায় 200 বছরের মতো আমরা পরাধীন ছিলাম ব্রিটিশের, তারপরে পাকিস্তানিদের। সেই জায়গায় হঠাৎ করে একটা দেশ পেয়ে গেছি, আর সবাই ভাবছে টাকা হলেই সব হয়, টাকা হলেই সব হয়। এবং আমাদের যে মূল্যবোধ গুলো ছিল সেগুলো ধ্বংস করে দিয়ে হলো আমাদের টাকা চাই থাকে, এবং যার টাকা আছে তার সম্মান আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সেই রাষ্ট্র চালনা করতে পারছে, সে যা খুশি তাই করতে পারছে। তো এই যে এই রাষ্ট্রটাকে, সমাজটাকে আমরা যে জায়গায় নিয়ে এসেছি, আমি কথা দিচ্ছি, আমি সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে আমি কথা দিচ্ছি, আমি যদি এরকম ক্ষমতাবান হতাম, আমার হাতে যদি ক্ষমতা থাকতো, অবশ্যই সিঙ্গাপুরেও কিন্তু মানুষগুলো এতটাই খারাপ ছিল, তারা জেলে ছিল, ডাকাত ছিল। কিন্তু আপনি সিঙ্গাপুরে যান না, দেখেন না, একটু চুইংগাম ফলায় দেখেন না রাস্তার মধ্যে, আপনি পারেন কিনা, বেঁচে যেতে পারেন কিনা, পারবেন না। তো রাষ্ট্র একটা ফ্যামিলির যেরকম বাবা মা, যেরকম একটা ফ্যামিলির প্রধান, তার ফ্যামিলিকে কিভাবে মানে পরিচালনা করবে, রাষ্ট্র নায়করা যারা রাষ্ট্র পরিচালনা করে, তারাও কিন্তু রাষ্ট্রের সমস্ত মানুষগুলো কিভাবে চলবে, কিভাবে তাদেরকে চালনা করা হবে, রাস্তা কিভাবে, রাস্তার মধ্যে কিভাবে চলবে, সমস্ত জিনিসগুলো তো তাদের দায়িত্ব নিতে হবে। এবং তাদেরই পলিসি করতে হবে, কি করতে হবে না করতে। আইন আমি বুঝি না, আমাদের মোট কথা যে আমাকে সিস্টেম, নিয়ম, এটা আমাকে দিতে হবে। সেটা আইনের মাধ্যমে হোক, শিক্ষার মাধ্যমে হোক, যে কোনো কিছুর মাধ্যমে হোক, সেই দায়িত্ব তো তাদের। কিন্তু সেই দায়িত্ব কি তারা পালন করছে? সেই দায়িত্ব অনুযায়ী কি তারা পরিকল্পনা করছে? সেই দায়িত্ব অনুযায়ী কি তারা ওই জিনিসগুলো দেখছেন? ওনাদের টাকা আছে, এক্সপ্রেসওয়ে করছেন, সেখানে একটা বাস স্টপেজ দিয়েছেন, একটা ফ্লাইওভার করছেন, তার বাস স্টপেজ দিয়েছেন। আরে মানুষ তো হাসবে, তাদের এই কর্মকাণ্ডে মানুষ হাসা আছে। এবং আমি সত্যি, কিন্তু আমি কথা দিচ্ছি, আমাকে যদি ক্ষমতা দেওয়া, অবশ্যই সড়কের শৃঙ্খলা ফেরাতে পারবে ইনশাল্লাহ, এবং সড়ক দুর্ঘটনা কমানো যাবে ইনশাল্লাহ। আমি জানি কি প্রথম কথা হলো যেটি, সেটা হলো আন্তরিকতা থাকবে, যে আপনি চান কিনা, আপনি দুর্ঘটনা রোধ করতে চান কিনা। যদি চান তাহলে তো আপনার পরিকল্পনা আছে। এই যে রিক্সার কথা আমার আগে বক্তা বললেন, আপনি রিক্সা রাখবেন, ভ্যান গাড়ি রাখবেন, আবার জাপান থেকে আপনার 2 কোটি 3 কোটি 12 কোটি টাকা দিয়ে আপনার গাড়িও এখানে আনবেন। ভাই এটা কি ধরনের? এই জগা খিচুড়ি, এটা কি এই জগা খিচুড়ি চলতে পারে? আপনাকে আমি জাপানের একটা ভিডিও দেখেছি, তারা
1971 পর্যন্ত কিন্তু তাদের যে ট্রাফিকের যে সিস্টেম ছিল আমাদের এই সিস্টেমের কাছাকাছি ছিল, কিন্তু তারা কিন্তু ওখান থেকে কাজগুলো করে এটা সম্ভব possible। এবং আমি জানি যে জার্মানিতেও কিন্তু এরকম অবস্থা ছিল, প্রায় 16,000 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যেত। আজ থেকে মনে করেন যে 20 বছর আগে 16,000 মানুষ মারা যেত। কিন্তু সেই জাপান আছে KfW তাদের যে একটা অর্গানাইজেশন, তারা আমাদের দেশের মতো লোকদের কাছে এখন এসে সড়ক দুর্ঘটনার ব্যাপারে তারা হেল্প করছে। তো তারা প্রমাণ করেছে যে এটা সম্ভব, এটা পসিবল, সিস্টেম ডেভেলপ করতে এবং মানুষকে আপনার সেইভাবেই উন্নতি করতে হবে। আপনি আটকা টাকা দিয়ে দিলেন, পয়সা দিয়ে দিলেন, আপনি আটকা বন্দুক দিয়ে দিলেন, আপনি পিস্তল দিয়ে দিলেন, এটা তো হয় না। তো যে কোনো জিনিস একটা ভিত আপনার রচনা করতে হবে। আপনি যে কোনো জিনিস করবেন সেটা কিন্তু ওই আগে ভাবতে হবে যে আমি এটা করতে যাচ্ছি, এটা কি এফেক্ট হবে, এটা কি করা যেতে পারে এবং কি করলে পরে মানুষ সুন্দরভাবে থাকবে। সেই জিনিসগুলো ভাবনা চিন্তা না করে আপনার টাকা হলো আপনি বানায় ফেলেন, আপনার টাকা হলো বিদেশ থেকে গাড়ি নিয়ে চলে আসা পড়লো। আর এত গাড়ির মালিক, পাবলিক ট্রান্সপোর্ট তো কোনো পৃথিবীতে এরকম ভাবে এত মালিক আপনি এত মালিক কেন? পাবলিক ট্রান্সপোর্ট তো গভর্নমেন্ট চালাবে, যারা আপনার যে গভর্নমেন্টের গাড়িতে এবং সেগুলো নিয়ম মতো চলবে, সেইভাবে ব্যবস্থাপনা। সেই জিনিসগুলো আসলে এত কিছু মানে তো আমি জানি না যে কখন মানে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা রাজনীতিবিদ, তারা কোন দিন বুঝতে পারেন মানুষের জীবন, সড়ক এবং সড়কের সঙ্গে মানুষের যে রিলেশন সেইটা, এটা কোন দিন বুঝতে পারবেন এবং বুঝে কোন দিন তারা নিজেরা ঠিক হবেন এবং আমাদেরকে, আমাদের সন্তানদেরকে আসলে সত্যিকার অর্থে কিভাবে শিক্ষা দেবেন, কিভাবে নিয়মের মধ্যে রেখে যাবেন। আমরা কি উশৃঙ্খল জাতি শুধু টাকা নিয়ে শুধু তা আমরা সভ্য হব? সভ্যতার একটা বিষয়, সেই সভ্য জাতি গঠনের জন্য আসলে আমাদের যে রাষ্ট্রনায়করা যারা আছেন তারা যতদিন পর্যন্ত না ভাববেন ততদিন পর্যন্ত আমি 27 বছর কেন আরো 27 বছর গেলেও হয়তো না এর চেয়ে যেটুকু হচ্ছে তার চেয়ে বেশি কিছু করতে পারবে। যে আইনটি আপনার যে পাস হয়েছে গত বছর, এটাকে ইমপ্লিমেন্ট করার কথা, এখনো সেটা মানে বলছে সেটাকে কিছু ঠিক করতে হবে, অমুককে ছাড় দিতে হবে, তমুককে ছাড় দিতে হবে। ছাড় দেওয়ার কোনো বিষয় নেই। আপনার আইন কিন্তু ছাড়ের কোনো বিষয় থাকে না, নিয়ম কিন্তু সেখানে কিন্তু ছাড়ের বিষয় থাকে না। আপনি নিয়মের মধ্যে যখন ছাড় দেবেন সেটাকেই বলা হয় অনিয়ম, এবং আপনি আইনের মধ্যে যখন ছাড় দিবেন তখনই কিন্তু আইন আর আইন থাকে না। আইনকে তার নিজস্ব গতিতে থাকতে হবে, নিয়মকে তার নিজস্ব গতির মধ্যে থাকতে হবে। সেখানে স্বজন প্রীতি, আপনজন, এইটা সেটা কোনো কিছুই সেখানে, কে বড় লোক কে ছোট লোক, সেগুলো কিন্তু তো সেই জিনিসগুলো আসলে আমাদের মানে কবে হবে আমি জানি। তবে আপনারা যারা আছেন, অন্তত আমি এটুকু বলি যে কিছু কিছু করে হলেও যদি আমরা আমাদের সন্তানদেরকে যে কথাগুলো বলেছেন যে মনস্তাত্ত্বিক ভাবে ক্লাস করানো, আমি যেরকম করে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, তাদেরকে আসলে নিয়ম কানুনগুলো বোঝানোর চেষ্টা করছি। কিন্তু সেই যেগুলো জায়গায় যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো যদি এগিয়ে আসে, তারা নিজেরা যদি উদ্যোগী হয় এবং আমাদের দেশে যে শিক্ষকদের যে ট্রেনিং এর জায়গাগুলো আছে সেই জায়গাগুলো শিক্ষকদেরকেও যদি আমরা ট্রেন আপ করতে পারি, যাতে ট্রেন আপ হয়ে তারাও যেন তাদের স্কুলে প্রপারলি যেন ট্রেন আপ করতে পারে, হ্যাঁ, সেই জায়গাগুলো আমরা যদি ঠিক করতে পারি, আমার মনে হয় কিছুটা হলো আমরা অগ্রগতি আমাদের আসবে, আমাদের রাস্তার পথ দেখবে। কথা শুনলাম। 1993 সালে কাঞ্চন ভাই জার্নিটা শুরু করেছিলেন আপনজনদেরকে হারিয়ে। প্রথম দিকে
নিরাপদ সড়ক চাই আন্দোলন নিজেরাই এই দিবসটিকে পালন করেছে 22শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস হিসেবে। সম্প্রতি বাংলাদেশ সরকার যেটিকে জাতীয়করণ করেছেন, জাতীয় দিবস হিসেবেই 22শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করছে। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথিকে চমৎকার বক্তব্য রাখার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, একদম শুরু থেকেই খুব ধৈর্য ধরেই আমাদের সাথে আছেন আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের যিনি অভিভাবক, দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, আন্তর্জাতিক অঙ্গনেও শিক্ষাবিদ হিসেবে যার দারুণ খ্যাতি রয়েছে, আমাদের সকলের শ্রদ্ধেয় ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সৈয়দ আখতার হোসেন স্যার। স্যারকে অনুরোধ করছি সভাপতির বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ রনি। সকলকে স্বাগত আমার প্রিয় দর্শকবৃন্দ। আমি প্রথমেই ইস্টার্ন ইউনিভার্সিটির পরিবারের পক্ষ থেকে এককালের জনপ্রিয় নায়ক এবং বর্তমানে নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রপথিক এবং যে নিরাপদ সড়ক আন্দোলনকে যে জনপ্রিয় করেছেন এবং এর পিছনে যে সময় দিচ্ছেন সেই সবার প্রিয় ইলিয়াস কাঞ্চনকে অভিনন্দন জানাই এবং তার মূল্যবান বক্তব্যের জন্য। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ইফতেখারকে এবং মনিরুজ্জামান আকনকে ভালো আলোচনা করার জন্য। এবং আমরা সময়ের একটু পিছনে আছি, তারপরও আমি বলবো আজ এই অনুষ্ঠানটি খুবই একটি সময় উপযোগী অনুষ্ঠান ইস্টার্ন ইউনিভার্সিটি আয়োজন করেছে। আমি যে সভাপতির কাজ তো একটু ধন্যবাদ দেওয়া এবং অন্যের কথা শুনে দুই একটি কথা একটু সামারাইজ করা। আমি একটু খুব ভালো আলোচনা হয়েছে। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকের যে টপিক আমাদের রাস্তারা কেন পথ হারিয়েছে, আমি বলবো রাস্তারা পথ হারায়নি, পথ হারিয়েছি আমরা পথ হারিয়েছি। আমরা সেই পথ হারানোরই দুর্গতি আমরা এখন ভোগ করছি। আমি যদি এইভাবে বলি, পথ তো নিজে নিজে তৈরি হয় না, আমরা রাস্তা তো নিজে নিজে তৈরি হয় না, আমরা তৈরি করি। সেই রাস্তা কি বৈজ্ঞানিক উপায়ে তৈরি করা হচ্ছে আমাদের দেশে? রাস্তার যে বাঁধ, যে কনক্রিট, যেই মেটেরিয়াল দিয়ে তৈরি করা, এর সাথে যে চাকার যে ক্ষয় সংঘর্ষ বা যেগুলো হবে সেইগুলো কি আমরা ঠিকমতো করছি? সেই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। রাস্তা পথ হারায়নি। আমরা যে যেগুলো ইন্টারসেকশন কি প্রপারলি মেনটেন করা হচ্ছে? আমরা যে রাউন্ড অ্যাবাউট, আমার জীবনে পৃথিবীর কোনো দেশে এই ধরনের রাউন্ড অ্যাবাউট আছে কিনা, এবং রাউন্ড অ্যাবাউটের যে ব্যবহার, রাউন্ড অ্যাবাউট দেওয়ার মানে হচ্ছে এটা কখনো বন্ধ হবে না, এটা চলমান থাকে। এবং সেইটা আমি এখনকার ব্যাখ্যা করা যাবে না। আমিও গাড়ি চালিয়েছি, বাইরে চালিয়েছি, দেশে এসে আর গাড়ি চালাতে সাহস পাইনি। আমি শুধু একটি কথাই বলবো, আমার অভিজ্ঞতা কেন আমি গাড়ি চালানো ছেড়ে দিয়েছি। গাড়ি যখন চালায়, যে কথাটা বলছিল এখন রিক্সার কথা, এই রিক্সার পিছনে, আমার পিছনে রিক্সা, আমি লাইনে ঠিকভাবে নিয়ম মেনে গাড়ি চালাচ্ছি, রিক্সা আমার গাড়ি থাপড়াচ্ছে, আপনি নতুন নাকি, কবে আসছেন, একটু ডাইনে কাইটা যান, ও রিক্সার যে ফাঁক ওইটুক দিয়ে আমাকে কেটে যেতে বলে এবং অকথ্য ভাষায় আজে বাজে কথা বলে। তারপরে থেকে আমি আর গাড়ি চালানো ছেড়ে দিয়েছি, যেখানে সম্ভব নয় গাড়ি চালানো। তো যেই কথাটি বললাম যে কোনো কিছুই সায়েন্টিফিক। আর যেই কথাটা ইলিয়াস ভাই বললেন যে আইন যদি আমরা দেখুন, যখনই একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় তখনই অনেক কথা বলা হয়, আমাদের অনেক দাবি দাওয়া থাকে, এই করতে হবে সেই করতে হবে, সর্বোচ্চ শাস্তি দিতে হবে। শাস্তিটা তো হচ্ছে সিম্বলিক। শাস্তি তো আমি কেউ পেতে চাই না, কেউ কি ফাঁসি কাস্তে ঝুলতে চায়? এটা একটা সিম্বলিক ইয়ে থাকে। এবং যেটা করা হয়েছিল, যেটা আপনারা জানেন, এই যে কাকুলের এখানে রেডিসনের কাছে যে অ্যাক্সিডেন্টটা হলো, তারপরে কিন্তু অনেক আইন করা হলো যে 25,000 টাকা ফাইন, আগে ছিল 500 টাকা ফাইন, 200 টাকা ফাইন, এটা কেউ কেয়ার করতো না, অ্যাক্সিডেন্ট করে দিয়ে দিত। সেইটাও কিন্তু আমরা রক্ষা করতে পারিনি। তার মানে কি, আমি অ্যাক্সিডেন্ট করব, আমি মানুষ মারব, আমি লোককে আহত করব, কিন্তু তারপরে আইন, দেশের আইনকে আমরা, সরকার সবচেয়ে ক্ষমতাবান, সে সরকারই তার আইনকে, তার কথাকে রক্ষা করতে পারিনি। 25,000 টাকা ফাইন, 50,000, এটা হচ্ছে সিম্বলিক, যাতে আমি শহরকে শৃঙ্খলা ফিরে আসে। সেই শৃঙ্খলা তাহলে কিভাবে থাকবে? আমাদের যে এই যে প্রবন্ধে আছে সাংস্কৃতিক, আমাদের মনোজগৎ, যেটা আলোচকও বললেন, সে আমাদের মনোজগতের আমাদের চেঞ্জ হয়নি। আইনকে যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে না পারি, যে আইনটি
আইন তো হঠাৎ করে হয়নি, অনেক চিন্তা ভাবনা করে হয়েছে। এক একটা আন্দোলন হয়, এক একটা আইন হয়, এবং সেই আইনের আর কোনো আলোর মুখ কেউ দেখে না। আর আমাদের পথ চলা, আমাদের যে নিজেদের যেটা প্র্যাকটিস, সেই দোষের তুলনায় আমি বলবো যারা চালক, যানবাহনের কথা যেটা বলো, কম্পিটিশনের কথা যেটা বলা হলো, এবং যেটা আমাদের যে নিয়ম কানুনের বালাই, অ্যাপ্রুভাল, আমি এখনো পৃথিবীর কোনো দেশে লাইট ছাড়া গাড়ি, রাস্তা, সড়ক চলে, বিশেষ করে মেট্রোপলিটন সিটিতে ট্রাফিক লাইট নাই এখনো। সেই মান্দাদার আমলের হাতের মর্জির মাফিক ট্রাফিক পুলিশ এই হেভি ট্রাফিকের সময় একটি পিকআপকে ধরার জন্য সেই সমস্ত রাস্তা ব্লক, সে নিজেই ব্লক করে দিচ্ছে। আপনারা জানবেন ট্রাফিক হচ্ছে স্মুথ চলাচলের জন্য, কিন্তু ট্রাফিকরাই, যারা রাস্তায় চলেন দেখবেন ট্রাফিকরাই কিন্তু জ্যামের মূল কারণ। সেটা আপনারা লক্ষ্য করেছেন কিনা দেখবেন, তার একটা গাড়ি আটকাচ্ছে, বাসকে আটকাচ্ছে, রাস্তার মাঝ দিয়ে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, পিছনে হাজার গাড়ি আটকিয়ে যাচ্ছে। এটা কি নিয়ম? গাড়ি আটকানোর, গাড়ি ধরার একটা জায়গা লাগবে, গাড়িটাকে সরিয়ে নিতে হবে, এবং মানে সেই পার্টিকুলার টাইমে তারা এই জিনিসগুলো ফলো করে না। এটা একটা চোখের সামনে, এটা সামান্য জিনিস, এটা খুব, যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে, যারা ট্রাফিক সিস্টেমের ব্যবস্থাপনায় যারা দায়িত্ববান, তারাই যদি এটা ঠিক মতো না করে, তাহলে আমাদের এখানে, আমাদের এক মন্ত্রী বলেছে যে লাইসেন্সের কথা, যেটা যে গরু ছাগল চিনলেই লাইসেন্স পাওয়া যাবে। এটা কি এতই সহজ? একটা গাড়ি চালানোর পারসেপশন অনেক বেশি। ওই যে কথাটা বললো, ইয়েলো লাইট দেখলে আমার স্পিড বেড়ে যায়। আমার একটা লোক রাস্তার পাশে দাঁড়িয়েছে, আমি দেখতেছি দৃষ্টিতে, সে পার হতে চাচ্ছে, আমার শুধু রাস্তার দিকে ওই নজর রাখতে হবে যে লোকটাকে দৌড় দিবে কি দিবে না, আমি কি গাড়িটাকে ব্রেক করে আমি রাখতে পারবো কিনা, স্লো করে দিব কিনা, সে হয়তো পার হতে চাচ্ছে, আমি দেখছি। সেটাও কিন্তু ড্রাইভিং এর নিয়মের মধ্যে পড়ে। আমার পারসেপশন, আমি কতটুকু আমি ক্লিয়ার আছি যে আমি ওই লোকটা পার হবে কিনা, দৌড় দিবে কিনা, আমি ব্রেক করতে পারবো কিনা, সেই জিনিসটা। আমি একটি কথা আমি আপনাকে, আমি আর কথা বাড়াবো না, সময়ও নেই। আমি যখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাই, সেখানে আমাদের দেশের যেহেতু প্র্যাকটিস, রাস্তায় আমি গাড়ি চলছে, আমি রাস্তা পার হব জেব্রা ক্রস দিয়েই, আমি একবার পা দেই, গাড়ি দেখতেছি স্পিডে, খুব স্পিডে, আমি আবার পা উঠে নেই, গাড়ি যেই আমি পা দিই গাড়িগুলি থেমে যায়, আবার যখন আমি ফুটপাথ থেকে পাটা উঠিয়ে নিচ্ছি গাড়ি আবার চলা শুরু করেছে। তো এরকম অনেকক্ষণ পা দেই, গাড়ি থেমে যায়। তারপরে হয়তো সাম ড্রাইভার আন্ডারস্টুড যে আমি হয়তো জানি না, নতুন, সে নেমে এসে আমাকে গাড়ি থামালো, থামায় বলে তুমি পার হও। মানে তার প্রায়োরিটি হচ্ছে আমার পথচারী আগে। যেই কথাটি আমি যে নিয়মের কথা বললাম, আরেকটি কথা মনিরুজ্জামান বলেছে, রাত 2টার সময় কোনো গাড়ি নাই, কোনো কিছু নাই, লাইট তার নিয়ম মতো চলছে, লাল লাইট জ্বলছে, গাড়ি থেমে আছে। এটা বাংলাদেশে সম্ভব? এটা কবে সম্ভব হবে? সেই মনস্তত্ত্ব আমাদের কবে ঠিক হবে? সংস্কৃতি কবে আমার আসবে? আমি ইলিয়াস কাঞ্চন ভাইকে ধন্যবাদ দেই, তার ফ্যামিলি ট্র্যাজেডির পরে উনি যে আন্দোলনটি করে যাচ্ছেন, সেটার সুফল আসবে, ডেফিনেটলি অনেক এসেছে, আরো আসবে। আমরা সবাই তাকে সহায়তা করতে হবে, তার আন্দোলনের আমাদের শরিক হতে হবে। আমাদের শুধু এই না, আমার আরেকজনের কথা আমি জানি, নাম ভুলে গিয়েছি, উনি পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার ছিলেন, চেয়ারম্যান হয়েছিলেন তা জানি না, ওনার ছেলেও কোরবানির গরু কিনতে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। তারানা হালিমের বোনের হাজবেন্ড, উনি আমলা ছিলেন, এবং উনিও এই সড়ক আন্দোলনে, যার যায় সড়ক অ্যাক্সিডেন্টে, যে যার স্বজন হারায় সে বুঝে তার কি অবস্থা। আর আমরা যেহেতু আজকের কথাটি নৌযানের কথা এসছে, এয়ারের কথা এসছে, যেটা আমরা যদি নৌপথ, স্থলপথ, আকাশপথ, রাস্তা, কিন্তু আমরা এই আমাদের চলাচলটা বেশি হচ্ছে সড়ক পথে। সেই জন্যই রাস্তা নিয়ে কথা, আন্দোলন নিয়ে কথা, আমাদের নিয়ম নীতি মেনে চলার কথা। আমরা যদি নিয়ম নীতি আমরা মেনে চলি, আইনকে যদি শ্রদ্ধা করে চলি, বাইরে কি হচ্ছে, 10 পয়েন্ট আছে একটা লাইসেন্সের, প্রত্যেকটার ভাগ করা আছে, এইটাতে এই পয়েন্ট কাটা যাবে, এই পয়েন্ট কাটা যাবে, এই পয়েন্ট কাটা যাবে। সেই যখন যার 10টা পয়েন্ট কেটে যায়, সে আর গাড়ি চালাতে পারে না। এই নিয়ম কি আমাদের এখানে আছে? সম্ভব? লাইসেন্সই তো নাই, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই সেই যেটা কিভাবে হবে? আমার বিআরটি সেটাকে কে দেখবে?
সেখানে দালাল নির্ভর সেখানে আন্দোলন করা হয়। আমার অনেক আগে মনে আছে 90s দিকে একবার বোধহয় একজন কাকে শাস্তি দিয়েছিল, পুরা ঢাকা শহর ট্রাক, তখন ট্রাকের দৌরাত্ম। এখন কিন্তু ট্রাকের দৌরাত্মটা কমেছে, এখন আবার হয়েছে কাভার ভ্যানের দৌরাত্ম। নানান এখন হচ্ছে সবচেয়ে বাসের দৌরাত্ম সবচেয়ে বেশি। যদি আমি বলি বেপরোয়া রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট, এখন কিন্তু ট্রাকের অ্যাক্সিডেন্ট ঘাতকের থেকে কিন্তু তার উন্নতি হয়েছে। আমি মনিরুজ্জামানের কথাই যদি বলি, ট্রাক কিন্তু এখন আর ঘাতক নেই। আপনি দেখবেন মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টে এখন আর ট্রাকের নাম শোনা যায় না। ট্রাক ড্রাইভাররা এখন অনেকটা সংহত, আমি যদি বলবো রাস্তাঘাটে যে আমি দেখি। কিন্তু আমার যে সেই বাস ড্রাইভাররা এই একটুও তারা সংশোধন হয়নি। এবং যেই কথা পিছনের লোক ড্রাইভারের চেয়েও বেশি হচ্ছে পিছনের যারা আছে তারা এত শক্তিশালী, তারা আইনের তোয়াক্কা করে না, সরকারের তোয়াক্কা করে না, সরকারও কিছু করতে চায় না। আমার সাধারণের কথা, ইলিয়াস কাঞ্চনের কথা, আমার কথা সরকার শুনবে না। সরকার শুনবে যদি সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক শ্রমিক সমিতি তারা যখন আন্দোলনে নামে, তারা যখন অর্গানাইজ, তারা তাদের কথা শুনবে। তারা যে দাবি দেওয়া, আমার দাবি দেওয়া শুনবে না, কারণ আমরা অর্গানাইজ নই। যদি আমরা অর্গানাইজড হই, আমরা যদি ছাত্র শিক্ষক, যদি এই দেশের যত আন্দোলন সংগ্রামে সবার নেতৃত্ব দিয়েছে এই ছাত্র শিক্ষকরা, সেই ছাত্র শিক্ষকরা যদি এই পথে আসে, এই সড়কের যে ইলিয়াস কাঞ্চনের যে নিরাপদ সড়ক, সেই আন্দোলনে যদি আমরা শরিক হই, আমরা যদি সেই আমাদের শিক্ষা দ্বারা হোক, আমরা যদি আমাদের পরামর্শ দ্বারা দিয়ে হোক, তাহলে এই দেশে নিশ্চয়ই আমাদের রাস্তারা পথ হারাবে না। আমরা সঠিক পথে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। কোনো দুর্ঘটনা ঘটবে না সেটা আমি বলি না, যেটা অবধারিত কিছু দুর্ঘটনা সে অ্যাভয়েড করা যায় না, কিন্তু সংখ্যা আমরা কমিয়ে আনতে পারবো, নিরাপদ করতে পারবো আমাদের সড়ককে, আমাদের যাত্রাকে। এবং আমি এই কয়েকটি কথা বলে আমাদের সকলের যাত্রা শুভ হোক, আমাদের রাস্তারা যাতে পথ না হারায়, আমরা সঠিক পথে চলতে পারি, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। জি, মাননীয় উপাচার্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি সভাপতি বক্তব্য রাখার জন্য। আমরা অনুষ্ঠান শেষের দিকে একদম। আমাদের আজকের অনুষ্ঠানে কারিগরি সহযোগিতায় ছিলেন আমাদের ক্রিয়েটিভ অফিসের সম্মানীয় ডেপুটি ডিরেক্টর আতিকুজ্জামান লিমন স্যার। আমাদের আজকের অনুষ্ঠান আয়োজনে আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন আমাদের রেজিস্ট্রার স্যার আবুল বাশার খান স্যার, অ্যাডমিশন অফিসের ডিরেক্টর SMG ফারুক স্যার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে আমাদের সাথে এ পর্যন্ত ছিলেন। প্রত্যেককেই ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানের পুরো সময়টা থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দ তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে ছিলেন। প্রত্যেকেই আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।